Welcome to Sci Nova, where learning becomes an adventure. Let's learn with fun. Learn with Sci Nova. হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাই নোভা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের চলো তড়িতের লেকচার নাম্বার 5 নিয়ে, যেখানে আমরা করতে চলেছি আজকে তড়িৎ প্রবাহের ফলে তাপীয় ফলাফল এবং বৈদ্যুতিক বিল নির্ণয়ের অঙ্কগুলো। তাহলে এই যে পোর্শনটা আছে না আমাদের তড়িৎ প্রবাহের ফলে তাপীয় ফল এবং তার সাথে সাথে বৈদ্যুতিক বিল নির্ণয়ের অঙ্ক, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেকেন্ড সেমেটিভ ইভলিউশনের জন্য এবং তার পাশাপাশি কিন্তু আমাদের মাধ্যমিক 2027-এর জন্য। এই যে পোর্শনটা আছে এখান থেকে 2 থেকে 3 নাম্বার কিন্তু আসার চান্সেস খুবই প্রবল থাকে। তাই এই পার্টটা যদি আমরা ভালো করে একবার করে ফেলি তাহলে কিন্তু আমাদের 2 থেকে 3 নাম্বার একদম সিকিউর হয়ে যাবে। তো চলো এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমরা এই পুরো পার্টটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলি। তার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, তার প্রত্যেকটা ধরনের নিউমেরিক্যাল, তার প্রত্যেকটা থিওরি একদম তোমাদের ব্রেনে সেট করে দেওয়া যাক, যাতে কোনো পরীক্ষায় তোমার এই পার্ট থেকে কিন্তু আর নাম্বার না বাদতে পারে। তো চলো দেখে নিই যে আজকে আমরা এক্স্যাক্টলি কি কি পড়বো। তো সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ জিনিসটা কি, ব্যাপারটা কি, কেন তাপ তৈরি হচ্ছে, তড়িতের কাজটা তাহলে এখানে কি, সেটা আমরা দেখবো। তারপর আমরা এর উপরে বেশ কিছু নিউমেরিক্যাল করে ফেলবো। তারপর আমরা দেখবো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহারিক প্রয়োগ কি, অর্থাৎ এই যে তড়িৎ পাঠিয়ে আমি তাপ তৈরি করতে পারি, এইটার কি আমি রিয়েল লাইফে কোনো ইউজ কেস পেতে পারি, আমি কি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, তাহলে সেটা আমরা দেখবো। তারপর আমরা জানবো যে আমাদের তাপ এবং কার্যের মধ্যে তুল্যতা সম্পর্ক, অর্থাৎ তাপ এবং কার্য কিভাবে নিজেদের সাথে কিন্তু ইন্টার রিলেটেড, সেটা আমরা জানবো। তারপর আমাদের তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, এগুলো সম্পর্কে আমরা অবগত হব। তারপর আমরা দেখবো তড়িৎ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ একক সমূহ, এই এককগুলো দিয়েই আমি তোমাদেরকে যে বৈদ্যুতিক বিল নির্ণয় করার অঙ্ক আছে সেইগুলো করে দেখাবো। তখন দেখতে পাবে যে ওই অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে। তারপর আমরা আসবো বৈদ্যুতিক বিল নির্ণয়ের যে পোর্শনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা তার নিউমেরিক্যাল সলভ করবো এবং সবশেষে আমরা ভাস্বর ল্যাম্প, সিএফএল, এলইডি যেগুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেগুলো সম্পর্কে একটু চর্চা করব এবং একদম শেষে আমরা বৈদ্যুতিক শক্তির গুণমানের মূল্যায়ন করব। ঠিক আছে, ওই যে 5 স্টার রেটিং, 3 স্টার রেটিং, সেটা সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করে নেবো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই সেশনটা আমাদের শুরু করা যাক। সবার প্রথমে এখানটা কিছু একটা হয়ে গেছে, তো গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, তো শুরুতেই জাগাত। হ্যাঁ, তো সবার প্রথমে আমাদের যে টপিক সেটা কি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এবার তড়িৎ প্রবাহের জন্য তাপ তৈরি হচ্ছে এটা বলা হচ্ছে, তো প্রশ্ন হচ্ছে যে তড়িৎ পাঠাচ্ছি, তাপ কেন তৈরি হচ্ছে, সেটা আমাদের প্রথম প্রশ্ন হবে। তো এটা যদি আমি খুব সিম্পলি বোঝাতে চাই তাহলে কি হবে, দেখো যে কোনো একটা আমাদের ধরো কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টর মানে কি, পরিবাহী, মানে যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারবে। ঠিক আছে, এবং সেটা যদি তাপেরও সুপরিবাহী হয়, তাহলে কি হয়, যেরকম ধরো আমাদের বাল্ব দেখি না, আগেকার দিনে যে হলুদ রকমের আলো দিত যে বাল্বগুলো আছে, সেই বাল্বগুলো যখন আমরা কারেন্ট পাঠাতাম, দেখতে যে বাল্বগুলো যদি তুমি কিছুক্ষণ পর ছুতে যেতে তাহলে দেখবে হাতে দেখবে ছ্যাঁকা লাগবে, কেন, কারণ বাল্বটা গরম হয়ে যায়। একইভাবে দেখবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক অ্যাপ্লায়েন্সেস ইউজ করি, যে অ্যাপ্লায়েন্সেসগুলোতে আমরা কি করি, আমরা কারেন্ট পাঠাই, আমরা সুইচ অন করে দিই, কারেন্ট যায় এবং তার কিছুক্ষণ পর আমরা দেখতে থাকি যে সেটা কিন্তু আমাদের তাপ দিতে পারছে। ঠিক আছে, তাহলে এই ধরনের যেরকম অ্যাপ্লিকেশনস কীরকম আমরা বলতে পারি, আমাদের ইলেকট্রিক ইস্ত্রি বলতে পারি, আমাদের ইলেকট্রিক কুকার বলতে পারি, এগুলো কি, এগুলো আমরা কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠিয়ে আমি কোনো না কোনোভাবে কিন্তু আমি কি করছি, তাপ শক্তি তৈরি করছি। তাহলে এগুলো আমরা আমাদের রিয়েল লাইফে দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে এই তড়িতের মাধ্যমে আমাদের তাপ তৈরি হচ্ছে কি করে। তো দেখো আমি যদি একটা কন্ডাক্টরের কথা বলি, মানে আমি একটা এরকম, এটা একটা কন্ডাক্টর বা একটা কি পরিবাহী। তো পরিবাহীর মধ্যে কি থাকে, পরিবাহী আছে মানে তার মধ্যে কি মেজরলি আমাদের কি ধাতু সমূহ, আর ধাতু সমূহের মধ্যে কি থাকে, আমাদের মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে এখানে, এখানে থাকে আমাদের মুক্ত ইলেকট্রন। আচ্ছা, মুক্ত ইলেকট্রন কোথায় থাকবে, এদের পরমাণু তো থাকবে, তাহলে এখানে পরমাণু আছে, পরমাণু আছে, পরমাণু আছে, পরমাণু আছে, পরমাণু আছে, পরমাণু আছে, এরকম ভাবে এখানে কি আছে, সব পরমাণুগুলো কিন্তু রয়েছে। এবং সেই পরমাণুগুলোর বাইরে কি ঘুরছে, পরমাণুগুলোর বাইরে আমাদের কিন্তু মুক্ত ইলেকট্রন, তারা কিন্তু মুক্ত, মানে তারা কিন্তু মোবাইল, মোবাইল মানে কি, মোবাইল মানে ওটা না, মোবাইল মানে কি, মোবাইল মানে হচ্ছে চলমান, তার মানে তারা কিন্তু চলমান। ঠিক আছে, এইগুলো কি, এই যে নীল কালি দিয়ে আমি আঁকছি, এগুলো কি আমাদের মুক্ত ইলেকট্রন। এইবার আমি যদি একটা কাজ করি, আমি একে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিই, আমি কি করি, একে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিই। তো আমি কি করলাম, একে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। ব্যাটারি কি, আমরা আগের ক্লাসে জেনেছি যে বিভিন্ন তড়িৎ কোষের সমষ্টি, একাধিক তড়িৎ কোষের সমষ্টিকে আমরা একটা ব্যাটারি বলে থাকি। তো দেখো আমি এখানে দুটো তড়িৎ কোষ লাগিয়েছি, তার মানে আমি একটা ব্যাটারি চিহ্নিত করছি। ঠিক আছে, এবার যখন আমি ব্যাটারি চিহ্নিত করি তাহলে কি হয়, ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটা কি থাকে, একটা থাকে আমাদের পজিটিভ প্রান্ত, আর একটা কি থাকে আমাদের নেগেটিভ প্রান্ত। তো দেখো এই নেগেটিভ প্রান্তটা যখন এর সাথে কানেক্টেড আছে, তাহলে এই নেগেটিভ প্রান্তটা কি করছে, এই যে ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো কি আমাদের নেগেটিভ, তাহলে নেগেটিভের ওপর নেগেটিভ পার্ট কি করবে, আমাদের ধাক্কা দেবে, একটা পুশ করবে। তাহলে এই যে নেগেটিভ আমাদের টার্মিনাল আছে, এই নেগেটিভ টার্মিনালের জন্য কি হলো, এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে না, তারা কিন্তু গতিশক্তি লাভ করবে। ঠিক আছে, কারণ তাদের উপর একটা ধাক্কা দিচ্ছি। ইনডাইরেক্টলি আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এইখানে এই যে ব্যাটারি, সে কি করে, একটা পোটেনশিয়াল তৈরি করে, আর এই পোটেনশিয়ালটা কি করছে, বিভবটা কি করছে, এই যে বিভব পার্থক্য এ তৈরি করছে, সেই বিভব পার্থক্যের জন্য আমাদের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে না, সেই মুক্ত ইলেকট্রনগুলো একটা ধাক্কা ফিল করছে, যার কারণে সে কি হবে, তারা কিন্তু বাম থেকে ডান দিকের দিকে চলে যাবে। ঠিক আছে, আমি কি বললাম, বাম থেকে ডান দিকের দিকে চলে যাবে, কেন, কারণ এই যে নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল তাহলে ইলেকট্রনগুলোকে কি করবে, এদিক থেকে এদিকে ধাক্কা দেবে, তাই তো।
এগুলো নেগেটিভ তো, আর এই দিকটা আমাদের নেগেটিভ টার্মিনাল আসছে, তাহলে তাকে কি সামনের দিকে ধাক্কা দেবে, তাহলে বাম থেকে ডান দিকের দিকে কিন্তু তাদের নেট ফ্লো হবে একটা, ঠিক আছে। এইবার এর ফলে তাহলে কি হলো, আমি কি বলতে পারি যে আমি যখন এখানে পোটেনশিয়াল কাজে লাগালাম, ঠিক আছে, আমি এখানে কি করলাম, আমি এখানে বিভব প্রয়োগ করলাম, একটা বিভব পার্থক্য তৈরি করলাম, ঠিক আছে। তো যখনই আমি একটা বিভব পার্থক্য তৈরি করলাম তখন কি হলো, তখন আমাদের যে ইলেকট্রনগুলো আছে, মুক্ত ইলেকট্রনের গতিশক্তিকে আমরা বলি কাইনেটিক এনার্জি, শর্টে আমরা ধরি কে ই, ঠিক আছে। কে ই মানে কি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, তোমরা লিখে নিতে পারো। তো এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তাহলে বৃদ্ধি পেলো, কারণ তারা কি ধাক্কা পেলো একটা। এই বিভব পার্থক্য তৈরি করা মানেই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তাদের একদিকে আমি ধাক্কা দিলাম, তাহলে তাদের নেট ফ্লো যেটা হবে সেটা কিন্তু সামনের দিকে হয়ে যাবে, ঠিক আছে, ধাক্কাটা খাওয়ার ফলে। তো যেই আমাদের মুক্ত ইলেকট্রনের গতিশক্তিটা বৃদ্ধি পেলো, তাহলে ওরা কি হবে, সব ইলেকট্রনগুলো এইদিকে নেট ফ্লো হওয়ার চেষ্টা করবে। কিন্তু এদের পথে কি কোনো বাধা নেই? আছে। কারা বাধা আছে? এই যে সামনে এত বড় বড় আমাদের সব অ্যাটমগুলো রয়েছে, সব পরমাণুগুলো রয়েছে। তাহলে কি হবে, যেই মুক্ত ইলেকট্রনের আমাদের গতিশক্তি বৃদ্ধি পাবে, তাহলে আমাদের কি হবে, আমাদের ধাক্কা বেড়ে যাবে, তাই তো, যেটাকে আমরা বলি কলিশন। তাহলে আমাদের কি হবে, নাম্বার অফ কলিশনস বেড়ে যাবে। কি হবে, আমাদের নাম্বার অফ কলিশনস বেড়ে যাবে, অর্থাৎ আমাদের এই মুক্ত ইলেকট্রনগুলো কি হবে, বারবার আমাদের পরমাণুতে গিয়ে ধাক্কা খাবে। যেই ধাক্কা খাবে তাহলে কি গতিশক্তি একই থাকবে? ধরো তুমি একটা ভিড় রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি দৌড়চ্ছিলে আর সামনে অনেকগুলো লোক চলে এসেছে, সবার সাথে তুমি ধাক্কা খাচ্ছ, তাহলে কি হবে, তোমার গতিশক্তি কমে যাবে। তাহলে যেই তোমার এই নাম্বার অফ কলিশন হচ্ছে, মানে ধাক্কা খাচ্ছে সেই ইলেকট্রন বারবার, তাহলে ওর এই যে গতিশক্তিটাও লাভ করছিল, যে গতিশক্তিটাও কেন পেলো, বিভব পার্থক্য তৈরি হওয়ার কারণে, সেই গতিশক্তিতে একটা কি হবে, গতিশক্তিটা আমার কমে যাবে। তাহলে কি হবে, আমাদের কাইনেটিক এনার্জি কমে যাবে। তাহলে গতিশক্তি যতটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হতে পারলো না, বরং গতিশক্তিটা কমে গেল। কিন্তু তোমরা যারা জানো, তোমরা একটা জিনিস হয়তো পড়েছো যে আমাদের এনার্জি ক্যান নেইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, অর্থাৎ আমি শক্তিকে তৈরিও করতে পারি না, শক্তিকে ধ্বংসও করতে পারি না। তাহলে এই যে আমি একটা মুক্ত ইলেকট্রনের গতিশক্তি তৈরি করেছিলাম, সেই ইলেকট্রনের গতিশক্তিটা যখন কমে গেল, তাহলে সেই শক্তিটা কোথায় গেল, ওই শক্তিটাই তাহলে কি হবে, ওই যে লস অফ এনার্জি, ওই যে আমার গতিশক্তিটা কমে গেল, লস অফ এনার্জি, বা মোর প্রেসাইজলি বলতে গেলে গতিশক্তির যে লস, গতিশক্তি যেটা ঘাটতি হয়ে গেল, সেই লস অফ এনার্জিটাই হয়ে যাবে তাহলে আমাদের হিট এনার্জি, অর্থাৎ আমাদের তাপ তৈরি করবে। তাহলে তাপও এক প্রকারের শক্তি। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে যখন আমি বিভব প্রভেদ প্রয়োগ করব, তার মানে আমার কারেন্ট প্রডিউস হবে। তো কারেন্ট যখন প্রডিউস হচ্ছে, তো কেন প্রডিউস হচ্ছে, তার কারণ আমাদের ইলেকট্রনগুলো কি করছে, আমাদের একটা দিকে স্ট্রিমলাইন হওয়ার চেষ্টা করছে, তার নেট ফ্লোটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে চলে যাচ্ছে, তার বিপরীত দিকে আমাদের কারেন্ট তৈরি হবে। তাহলে যখনই এটা হবে তখন ইলেকট্রনগুলো কি হবে, পরমাণুগুলোতে গিয়ে ধাক্কা খাবে, আর যেই ধাক্কা খাবে, ধাক্কা খেলে কি হবে, তাদের গতিশক্তি হ্রাস পাবে। এই যে গতিশক্তি হ্রাস, এই যে শক্তিটা আমাদের ক্ষয় হচ্ছে, সেই শক্তিটাই কি হবে, সেই শক্তিটাই তাপ শক্তিতে পরিণত হবে। তাহলে ওই শক্তিটাই কিন্তু আমাদের তাপ শক্তি, যেটা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু কারেন্ট তৈরি, মানে কারেন্ট পাঠালে, মানে আমি বিভব প্রভেদ সৃষ্টি করছি, তাহলে বিভব প্রভেদ সৃষ্টি করলে কারেন্ট তৈরি হবে, আর কারেন্টের জন্য তাহলে ইলেকট্রনের এই পরমাণুগুলোর সাথে ঘর্ষণ হওয়ার ফলে কি হবে, আমাদের তাপ শক্তি তৈরি হবে। এর ফলেই কিন্তু হয় আমাদের তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন, ঠিক আছে। তাহলে দেখো ওটাই এখানে ভালো করে লেখা আছে, কি বলছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তখন পরিবাহীর অভ্যন্তরীণ রোধের কারণে, পরিবাহীর ভিতরের যে রোধটা আছে সেই রোধের কারণে, রোধ বলতে যে ধাক্কা খাচ্ছে তার জন্য রোধ সৃষ্টি হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমি যে তড়িৎ শক্তি প্রডিউস করছি, সেই তড়িৎ শক্তির কিছু অংশ কি হবে, আমাদের তাপ শক্তিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তুমি বলো যেখানে তড়িৎ শক্তি কোত্থেকে আসলো, ওই যে ইলেকট্রনগুলো যাওয়ার চেষ্টা করছিল, ইলেকট্রন যেদিকে যায়, ইলেকট্রন ফ্লো যেদিকে হয়, তার অপোজিট দিকেই তো আমাদের কারেন্টটা হয়। কিন্তু এই যে ইলেকট্রন ফ্লোটা হচ্ছিল, তার যে কাইনেটিক এনার্জিটা ছিল, সেই কাইনেটিক এনার্জিরই তো একটা অংশ কি হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, এবং সেটা কি হচ্ছে, তাপ শক্তি তৈরি হচ্ছে। তাহলে যদি ওই ক্ষয়টা না হতো, তাহলে পুরোটাই কি হতো, তার অপোজিটে আমাদের তড়িৎ শক্তি পেতাম, কিন্তু তড়িৎ শক্তিরই একটা পোর্শন কিন্তু আমাদের কি হয়ে গেল, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে ক্লিয়ার হলো আমার কথাটা? আচ্ছা, মেইন রিজনটা কি, ইলেকট্রন যাওয়ার পথে কিন্তু ধাক্কা খাচ্ছে। আর আমি যদি ইনডিরেক্টলি বলি, তাহলে আমি কি বলতে পারি, যে আমার ইলেকট্রনটা যখন ফ্লো হবে, তার মানে আমি কি ধরি, কোনটা আমার কাছে বেশি তাৎপর্যপূর্ণ, ইলেকট্রন ফ্লো হলে তার অপোজিটে আমরা কারেন্টকে ধরি, যে কারেন্ট তার অপোজিটে যাচ্ছে, তাহলে সেই কারেন্টেরই কিন্তু একটা পোর্শন আমাদের কি হয়ে গেল, আমাদের ক্ষয় হয়ে আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। ওকে, আচ্ছা, এবং তার ফলে তাহলে কি হবে, তাপ শক্তি তৈরি হলে পরিবাহীটি উত্তপ্ত হবে, এবং এই ঘটনাকেই আমরা তখন কি বলবো, তড়িৎ প্রবাহের ফলে তাপীয় ফলাফল। ওকে, আচ্ছা, কারণ আমি কি বললাম, পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো যখন তড়িৎ ক্ষেত্রের প্রভাবে গতিশীল হয়, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কি তোমরা এখন এক্ষুনি বুঝতে পারবে না, বাট পরবর্তীকালে তোমরা যখন উঠবে তখন এই যে ফোর্স আমি বললাম না, একটা ধাক্কা লাগছে, ওই ধাক্কার তুমি ফর্মুলাটা তখন পড়তে পারবে, এফ ইজ ইকুয়াল টু ইডি। তো এখান থেকে তোমরা বুঝতে পারবে এই জিনিসটা, ঠিক আছে। তো সরি কিউই, সরি এটা কি লিখবো, এটা লিখবো আমি হচ্ছে কিউই, ইডি না, তো এটা হবে আমাদের কিউই, ঠিক আছে। তো এটা তোমরা পরে পড়তে পারবে। তো তড়িৎ ক্ষেত্রের ফলে গতিশীল হয় এটা, ফলে তখন পরিবাহীর ভেতরের পরমাণু, আয়ন, এগুলোর সাথে তাদের অনবরত সংঘর্ষ হয়, আর এই যে সংঘর্ষ হচ্ছে তার ফলে ইলেকট্রনের গতিশক্তি সেটাই কিন্তু তাপশক্তিতে রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে একদম ইন্টারনাল আমাদের রিজনটা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, তড়িৎ আমি বাড়াচ্ছি, সেই তড়িৎ শক্তি আমাদের কি হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কেন হচ্ছে, তার ইন্টারনাল কজ এটা, যে তাদের যে যাওয়ার পথের ইলেকট্রনগুলো ছিল, সেগুলো তাদের আয়ন, পরমাণু, এগুলোর সাথে ধাক্কা খাচ্ছে, আর সেই ধাক্কা খাওয়ার ফলে তাদের যে গতিশক্তি হ্রাস পাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু তাপ শক্তি। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে এবার আমাদেরকে পড়তে হবে যে এই তাপশক্তিটার আমি পরিমাণ কি করে বার করবো। তো একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানীর নাম ছিল প্রেসকট জুল, ঠিক আছে, ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। তিনি এটা এক্সপেরিমেন্টালি বার করলেন যে আমাদের যে তাপশক্তি না, সেই তাপশক্তি, উৎপন্ন তাপশক্তি আমাদের কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক। এমনিও একটা কথা ভাবো যে আমি যখন বেশি কারেন্ট দেবো তখন বেশি তাপ উৎপন্ন হবে না কম তাপ উৎপন্ন হবে? অবভিয়াসলি যখন বেশি কারেন্ট, তার মানে কি হচ্ছে আমার ইলেকট্রনগুলোর ন্যাচারাল যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু বেশি হতে চাইছিল, তাহলে বেশি বেশি করে ধাক্কা লাগবে, তাহলে বেশি করে আমাদের কি হবে, কাইনেটিক এনার্জি লস হবে, তাহলে বেশি করে তাপশক্তি তৈরি হবে। এবার এক্সপেরিমেন্টালি এটা পাওয়া গেল যে এটা আমাদের সমানুপাতিক হয়, কিন্তু কার সমানুপাতিক, তার বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে আমাদের যে উৎপন্ন তাপ, সেই তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, সেটা আমাদের তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রার তার কি বর্গের সমানুপাতিক, ঠিক আছে। এটা প্রথম রুল তিনি বার করলেন। তারপর তিনি দেখলেন এক্সপেরিমেন্টালি যতক্ষণ ধরে আমি তাপ দেবো, সরি, যতক্ষণ ধরে আমি তড়িৎ প্রবাহ ঘটাবো তত বেশি তাপ তৈরি হবে, স্বাভাবিক বিষয়। তো এটা এইচ ভ্যারিজেস টি, অর্থাৎ সময় যত বাড়বে তত আমার কিন্তু তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণ বাড়বে। এবং তাছাড়া আরেকটা কি, যে আমি যত বেশি বাধা পাবো, এই যে বলছি ধাক্কা খাওয়া ধাক্কা খাওয়া, এই ধাক্কাগুলোর জন্য কি আমাদের রোধ তৈরি হচ্ছে। তাহলে ওই যে ধাক্কার কথাটা আমি বলছি না, ওইটাই রেজিস্ট্যান্স বা রোধ। রোধ মানে তুমি বাধা হিসেবে ধরবে সবসময়। তাহলে যত বেশি বাধা পাবো, যত বেশি রোধ থাকবে, তত আমাদের কি হবে, আমাদের কাইনেটিক এনার্জি লস হবে, তত আমাদের কি হবে, সেটা তাপশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এইচ ভ্যারিজেস হচ্ছে আমাদের আর। তাহলে এই তিনটে রুল আমাদের এক্সপেরিমেন্টালি বার করলেন কে, বিজ্ঞানী প্রেসকট জুল, ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। তাহলে এই তিনটে রুল আমাদের, যদি আমি এখানে একটা কি করি, আমাদের যৌগিক ভেদের ফর্মুলা লাগাই, তাহলে আমি কি বলতে পারি, দেখো বাম দিকে সবকটা আমাদের এইচ, তাহলে যৌগিক ভেদ লাগালে কি হবে, যৌগিক ভেদ লাগালে হবে হচ্ছে আমাদের বাম দিকে এইচই থাকবে, তারপর ভ্যারিজেস চিহ্ন, এবং তারপর হবে আমাদের কি আই স্কোয়ার আর টি। কারণ আমরা জানি যৌগিক ভেদে কি হয়, বাম দিকে যদি একই জিনিস থাকে তাহলে সেটা তাই বসাতে হয়, এবং ডান দিকে যেগুলো আমাদের আলাদা আলাদা আছে সেগুলোকে আমরা কি করি, গুণ করে বসিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে আমি একটা কাজ করতে হবে, যে এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি, আমি ভ্যারিজেস দিয়ে কোনো অঙ্ক করতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে, ভ্যারিজেসটাকে তুলতে হবে। তাহলে আমি ভ্যারিজেসকে কি করে তুলবো, কোনো না কোনো একক ধ্রুবক আনতে হবে। তাহলে ধ্রুবকটা এখানে এক্সপেরিমেন্টালি পাওয়া গেল, ধ্রুবকটা হচ্ছে আমাদের 1/j। কি বললাম, ধ্রুবকটা হচ্ছে আমাদের 1/j। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। কেন, কারণ তুমি এরকম ভাবতে পারো যে এইচ ইজ ইকুয়াল টু, তোমরা যেরকম ধরে অভ্যস্ত, যেখানে আমি একটা কে ধরলাম আর এখানে কি আই স্কোয়ার আর টি। এবার এক্সপেরিমেন্টালি পাওয়া গেল মানে পরীক্ষালব্ধভাবে পাওয়া গেছে। এক্সপেরিমেন্টালি কে পরীক্ষা করেছিল, আমাদের বিজ্ঞানী প্রেসকট জুল পরীক্ষা করেছিল, করে দেখলো যে আমি যদি এই কে এর ভ্যালুটা 1/j এর সমান ধরি, তাহলে কিন্তু অ্যাকচুয়াল আমাদের এক্সপেরিমেন্ট করে যখন দেখা হলো, বিভিন্ন মেশিনের সাহায্যে দেখা হয়েছিল, তো সেখানে যে রিডিংটা উঠছে তাপের, সেই তাপের রিডিংটা কিন্তু তখন ঠিক দাঁড়াবে যখন আমি কে 1/j এর সমান ধরবো, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমাদের এই যে সমানুপাতিক ধ্রুবকটা ছিল তাকে আমি বললাম যে তার মানটা হচ্ছে 1/j। তাহলে আমার ফর্মুলা কি হয়ে গেল, আমার ফর্মুলা হয়ে গেল এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, কারণ আমাদের কে ইজ ইকুয়াল টু 1/j। তাহলে আই স্কোয়ার আর টিকে 1/j দিয়ে গুণ করলে কি হবে, আই স্কোয়ার আর টি বাই জে। এইবার এই জে এর না মান আছে একটা, কি মান আছে, আমি যদি আমার হিটটাকে এসআই তে বার করতে চাই, তাহলে আমি জে ইজ ইকুয়াল টু কত বসাবো, তাহলে আমি জে ইজ ইকুয়াল টু বসাবো হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমাদের এসআই তে আমি যদি বসাই, তাহলে আমাদের হিটটা কত আসবে, জুলে আসবে। আর যদি আমি এটাকে সিজিএস এ আনি, তাহলে হিট মানে তাপ, তাই তো, তাপের সিজিএস একক কি, আমাদের কিন্তু আর্গ আমরা ধরি না, আমরা কি ধরি, আমাদের ক্যালোরি ধরি। তাহলে ক্যালোরিতে আমি যদি তাপকে তৈরি করতে চাই, তাহলে আমার জে ইজ ইকুয়াল টু ধরতে হবে 4.2 জুল পার ক্যালোরি। কি বললাম, 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে। তাহলে আমি যদি এসআই তে আমার তাপের পরিমাণ বার করতে চাই, তাহলে বাদ বাকিগুলোকে আমাকে এসআই তে ধরতে হবে, আর সেই ক্ষেত্রে আমি জে এর ভ্যালু ধরবো হচ্ছে 1, ওকে। আর যদি আমি সিজিএস এ বার করতে চাই, তাহলে আমি কি করবো, আমি সিম্পলি কিচ্ছু করবো না, বাদ বাকি এই ওপরের পার্টগুলো আমি এসআইতেই রাখতে পারি, ঠিক আছে, কারণ এই পার্টটা আমার জুল আসবে, ওটা আমরা যখন তাপ এবং কার্যের তুল্যতা দেখবো তখন বুঝতে পারবো। কিন্তু আমি কি করবো, এই জে এর ভ্যালুটা 4.2 জুল পার ক্যালোরি ধরে নেবো, ওকে। তাহলে এইটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার এটাকেই দেখো, এখানে লেখা ছিল যে বিজ্ঞানী প্রেসকট, ব্রিটিশ বিজ্ঞানী তো, ব্রিটিশ বিজ্ঞানী, ঠিক আছে, আমার যতদূর মনে আছে। তো ব্রিটিশ বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তিনটে সূত্র প্রদান করেন। এখানে ভালো করে গুছিয়ে লেখা আছে, যেভাবে তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তাহলে পরীক্ষায় কি লিখতে হবে, যে আমাদের রোধ তড়িৎ প্রবাহের সাথে অপরিবর্তিত, রোধ এবং যদি সময় অপরিবর্তিত থাকে, তাহলে উৎপন্ন তাপ কি হবে, বর্গের সমানুপাতিক হবে, তাই তো, প্রবাহ মাত্রার। তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো এইচ ভ্যারিজেস আই স্কোয়ার। দেখো আগে এইচ কোনটা আই কোনটা সব কিন্তু আমি লিখে দিয়েছি, এইভাবেই তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। একইভাবে আমি কি বলবো, একইভাবে আমি বলবো যদি আমাদের প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকে, তাহলে আমি কি বলবো, এইচ ভ্যারিজেস আর, অর্থাৎ আমাদের রোধের সাথে সমানুপাতিক। এবং যদি আমাদের প্রবাহ মাত্রা আর রোধ অপরিবর্তিত থাকে, তাহলে কি হবে, সময়ের সাথে সমানুপাতিক। তাহলে এরপরে আমরা কি করব, এরপরে আমি ওইটা করে দেখাবো যেটা আমি তোমাদেরকে করে দেখালাম, যে তাহলে যদি সবাই এরকম সমানুপাতিক সম্পর্কে থাকে, তাহলে আমি যৌগিক ভেদ প্রয়োগ করব, যৌগিক ভেদ প্রয়োগ করলে কি আসবে, আমার এইটা আসবে, তাই তো। তাহলে এইটা আমরা করে দেখাবো, তাহলে আমাদেরকে ফুল মার্কস দেবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের প্রমাণ, যে প্রমাণটা তোমাদেরকে লিখতে বলতে পারে, করতে বলতে পারে, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করতে বলতে পারে। সেটা হচ্ছে কি, আমাদের জুলের
তাপ তাপ সম্পর্কিত সূত্রাবলীগুলো আলোচনা করো এবং গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। পুরো পাক্কা 3 নাম্বার দেবে, ঠিক আছে? তাহলে এটা করলে কিন্তু পুরো 3 নাম্বার পকেটে চলে যাবে। আচ্ছা, তাহলে এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি একটা আমাকে নিউমেরিক্যাল করতে দেয়, আমি কি করে করব? আমাকে নিউমেরিক্যালটাই বলছে যে 10 ওহম রোধ বিশিষ্ট, তাহলে আমাদের রোধের মান কত? R ইজ ইকুয়াল টু আমাদের 10 ওহম। তারপর বলছে পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, অর্থাৎ I ইজ ইকুয়াল টু কত? I ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার। তারপর বলছে 10 সেকেন্ড ধরে যাচ্ছে, অর্থাৎ T ইজ ইকুয়াল টু কত? T ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 সেকেন্ড। বলছে ওই পরিবাহীতে কত জুল তাপ তৈরি হবে। আচ্ছা, জুল মানে কি আমাদের এসআই তে জিজ্ঞাসা করছে, জুল মানে কি আমাদের এসআই তে জিজ্ঞাসা করছে। তাহলে আমি যদি এসআই তে আমি বলি, তাহলে এসআই তে আমাদের জে মান কত হবে? জে মানে কি ওই যে, আচ্ছা এখানে এই জেটাকে কি বলে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে? জে ইজ ইকুয়াল টু কি? এই জে ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে? জে কে কি বলে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে সেটার ভ্যালু কত হয়? এসআই পদ্ধতিতে হয় হচ্ছে আমাদের 1, ঠিক আছে? তাহলে যদি এটা আমাদের 1 হয়, তাহলে এবার আমি ক্যালকুলেশন করতে পারবো। আমি বলছি যে H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এত জুল। কেন আমি বলতে পারলাম বলো তো এখানে আই স্কোয়ার আর টি? কারণ জে তো 1, তাহলে 1 বাই জে মানে কত হবে? 1 বাই 1 মানে 1। তাহলে আমি H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি লিখলেই হবে, তাহলেই কিন্তু আমাদের জুলের ফর্মুলাটা বেরিয়ে যাবে। তাহলে যখন আমাকে জুলের ফর্মুলা বার করতে হবে, তখন কিন্তু আমার কোনো চিন্তাই নেই, আমি শুধু আই স্কোয়ার আর টি বসালেই আমার হয়ে যাবে। তাহলে এইবার আমি যদি মানগুলো বসাই, তাহলে আই মানে কত? আই এর স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার মানে 4, গুণ আর কত? আর হচ্ছে আমাদের 10, আর টি কত? টি হচ্ছে আমাদের 10। তাহলে আমার কত আসছে এটা? এদিকে 4 আর এদিকে 0 0, তাহলে 400। তাহলে কত আসছে এটা? উত্তরটা আসছে আমাদের 400 জুল। তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত? আমাদের 400 জুল। ক্লিয়ার হলো? এরকম ভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। নেক্সট অঙ্ক আমাদেরকে কি বলছে? বলছে একটি 42 ওহম রোধের হিটারের কুণ্ডলীর মধ্যে দিয়ে, তাহলে 42 ওহম, অর্থাৎ আমাদের কাছে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 42 ওহম দেওয়া রয়েছে। ক্লিয়ার? বলছে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে আমাদের আই কত? আই হচ্ছে আমাদের 1 অ্যাম্পিয়ার। বলছে 10 সেকেন্ড ধরে প্রবাহিত হয়েছে, অর্থাৎ আমাদের প্রবাহকালের সময় কত? সময়টা হচ্ছে আমাদের কি? 10 সেকেন্ড। তাহলে আমাদের কি এটা? 10 সেকেন্ড। বলছে প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ তৈরি হবে। আচ্ছা, ক্যালোরি কোথাকার একক? ক্যালোরি হচ্ছে আমাদের সিজিএস একক। ক্যালোরি কি? ক্যালোরি হচ্ছে আমাদের তাপের সিজিএস একক। তার মানে আমাকে কি করতে হবে? সিজিএস পদ্ধতিতে জে এর ভ্যালুটা বসাতে হবে। সিজিএস পদ্ধতিতে জে এর ভ্যালু কত? 4.2 জুল পার ক্যালোরি। কি বললাম? 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এইবার যদি আমি এটার ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি আনতে হবে? তাহলে দেখো আমার আসবে যে আমাদের H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2। কেন 4.2? কারণ জে এর ভ্যালুটা হচ্ছে আমাদের 4.2, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি কি করব? আমি বলবো যে এটা তাহলে আমার উত্তর দেবে ক্যালোরিতে। তাহলে যদি আমাকে কখনো ক্যালোরিতে উত্তর বার করতে হয়, তাহলে তখন আমি কি করব? আই স্কোয়ার আর টি বসাবো এবং তাকে 4.2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে এইবার আমি কি করব? এইবার আমি ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো ভ্যালুগুলোকে বসানো যাক। তাহলে H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, তার মানে কত? 1 এর স্কোয়ার, ইন্টু আর মানে কত? আর মানে হচ্ছে আমাদের 42, এবং টি মানে কত? টি মানে হচ্ছে আমাদের 10, ডিভাইডেড বাই কত আছে? ডিভাইডেড বাই আছে আমাদের 4.2। এবার যদি আমি এখান থেকে 4.2 এর এই পয়েন্টটা তুলে দিই, তাহলে কি হবে? 42 ভাগ 10, আর ভাগের ভাগে 10 থাকা মানে কি? উপরে 10 গুণ করে দেওয়া। তার মানে উত্তরটা কত আসছে? দেখো এখান থেকে 42 আর 42 কেটে গেল, তাহলে পড়ে রইলো আমাদের এদিকে 1 এর স্কোয়ার মানে 1, 10 আর 10 মানে হচ্ছে 100। তাহলে উত্তরটা কত হবে? 100 ক্যালোরি। তাহলে আমাদের উৎপন্ন তাপের পরিমাণ হবে হচ্ছে আমাদের 100 ক্যালোরি তাপ। ক্লিয়ার হয়েছে? তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে তড়িৎ প্রবাহের ফলে তাপটা তৈরি হচ্ছে, সেই তাপটা আমাদের কি ওয়েস্টেজ চলে যাবে সবসময়, নাকি এই যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হতে পারবে সেটাকে আমরা কোনো না কোনো ইউটিলাইজেশনও করতে পারবো, অর্থাৎ তার কোনো আমি প্রয়োগ তৈরি করতে পারবো, যেটা আমরা কিন্তু কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে অবশ্যই সেটা করতে পারবো, আমাদের মাথায় সেরকম বুদ্ধি রয়েছে। তো আমরা কিন্তু বহু যুগ আগে আমরা কিন্তু এরকম ধরনের বাল্ব ইউজ করতাম, যে বাল্বগুলো আমাদের সেই হলুদ আলো দিত, ঠিক আছে? তো সেইখানেও কিন্তু আমরা এই প্রপার্টিটাকে ইউজ করতাম, যেখানে আমাদের কি হতো? যেখানে আমাদের আমরা কারেন্ট পাস করতাম, তাপ শক্তি তৈরি হতো, সেই তাপ শক্তি আবার কি আমাদের আলোক শক্তি তৈরি হয়ে যেত, ঠিক আছে? তো সেই রকম বাল্ব আমরা ইউজ করতাম। আমরা আজকের দিনে এরকম কুকার, হিটার, ইলেকট্রিক ইস্ত্রি, সমস্ত জিনিসগুলো ইউজ করি, সেগুলো কিন্তু আমাদের এই একই প্রিন্সিপালের উপর বেস করেই তৈরি হয়েছে, যেখানে আমরা কারেন্ট পাঠাই, অর্থাৎ তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেটা আমাদের তাপ শক্তিতে পরিণত হয় এবং সেই তাপ শক্তিকে আমরা ইউটিলাইজ করি, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু বুঝতে হবে, যে যেগুলো আমাদের সিলেবাসে দেওয়া আছে। তাহলে প্রথম আছে হচ্ছে আমাদের বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটার। তাহলে এবার এই যে বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটার, এটা কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, এই যে বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটার, এই জিনিসগুলোতে কি তোমার তড়িৎ শক্তিকে প্রয়োজন? না, নিশ্চয়ই। তুমি তড়িৎ শক্তি চাও না। তুমি কি চাও যে আমি ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করছি আর আমি কারেন্ট খেয়ে মরে গেলাম? কারেন্টের সুইচ অন করেছি, ওটাই আমি ধরতে গেছি আর আমার হাতে কিন্তু কারেন্ট লেগেছে, বা জামার যেখানে প্রেস করছি সেখানে ওই যে সারফেসটা আছে সেটা কি তোমার কারেন্ট প্রডিউস করে? না, সেটা কারেন্ট প্রডিউস করে না, সেটা তাপ প্রডিউস করে, অর্থাৎ সেটা কিন্তু গরম হয় শুধুমাত্র, সে কিন্তু কারেন্ট দেয় না। ওখানে আমি যদি ছুঁই তাহলে কিন্তু আমার হাতে গরম লাগবে, কিন্তু আমি কিন্তু কারেন্ট খাবো না।
তার মানে আমাদের যদি ইস্ত্রির কথা আমি বলি, ধরো এটা আমাদের একটা ইস্ত্রির এরকম পোর্শন, এখানে ধরো তার হাতলটা রয়েছে, তাহলে তার যে সারফেসটা আছে না, তার যে সারফেসটা আছে, এইখানে যে সারফেসটা আছে, এই সারফেসটা কিন্তু আমাদের তড়িতের কুপরিবাহী, অর্থাৎ এটা এমন একটা সারফেস যেখানে কিন্তু আমার তড়িৎটা যাবে না, আমি কিন্তু শর্ট খাবো না ওখানে হাত দিলে, কিন্তু এটা কিন্তু আমাদের তাপের সুপরিবাহী। অর্থাৎ এখানে আমরা একটা বিশেষ ম্যাটেরিয়াল ইউজ করি যেটা তড়িতের কুপরিবাহী হবে, যাতে কারেন্ট আমাদের প্রয়োজন নেই, তাহলে কারেন্ট আমাদের না আসে, কিন্তু তাপটা আসবে, অর্থাৎ তাপটা কিন্তু ওই জায়গাটা গরম করে দিতে পারবে, তাহলে এইটা তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। তো এইখানে আমরা ইউজ করি মাইকা শিটস। আমরা কি ইউজ করি? আমরা এখানে ইউজ করি মাইকা শিটস। এই মাইকা শিটস আমরা কেন ইউজ করি? যাতে ওই সারফেসটা গরম হতে পারে, তাপ তার মধ্যে কিন্তু হতে পারে, কিন্তু তড়িৎ কিন্তু না আসতে পারে, কারণ যাতে আমরা চাই না যে আমরা ছ্যাঁকার কথা না, আমরা কি শর্ট যাতে না খাই, ঠিক আছে? তাহলে ওই জন্য আমরা ইউজ করি মাইকা শিটস। এবার ভিতরে এই তাপটা তৈরি করছে কি করে? তার জন্য আমরা এর ভিতরে একটা কয়েল ইউজ করি। এর ভিতরে থাকে একটা কয়েল, ঠিক আছে? সেই কয়েলটা কি? এই কয়েলটার নাম হচ্ছে আমাদের নাইক্রোম তার, ঠিক আছে? এখানে আমরা কি করি? এখানে আমরা নাইক্রোম তারের কয়েল ইউজ করি, ঠিক আছে? কি করি? এখানে আমরা নাইক্রোম তার ইউজ করি। এই নাইক্রোম তারের মধ্যে দুটো অংশ থাকে, এটা আমাদের দুটো ধাতু মিশ্রণ করে কিন্তু তৈরি করা হয়। একটা হচ্ছে নিকেল, আর একটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম। এই যে নিকেল, এই নিকেলটা বেশি পরিমাণে থাকে, কত পরিমাণে? প্রায় 80%, ঠিক আছে? তাহলে এটা কত পরিমাণে থাকে? এটা থাকে আমাদের প্রায় 80%। তাহলে পড়ে রইলো কত? 20%। তাহলে ক্রোমিয়াম কত থাকবে? প্রায় 20% থাকবে, ঠিক আছে? তাহলে এই যে নিকেল এবং ক্রোমিয়াম এগুলো মিশিয়ে আমাদের কি তৈরি করা? নাইক্রোম তার তৈরি করা হয়। এবার তার যে এই তারগুলো থাকে না, এর কিছু বৈশিষ্ট্য আছে, আমাকে ভেবে বলো। এই যে নাইক্রোম তারটা আছে, আমার বেশি বেশি তাপ প্রয়োজন যাতে আমি ইস্ত্রি করতে পারি, কম তাপ হলে নিশ্চয়ই কাজটা আমার চলবে না সহজে। তাহলে আমি কি করব? আমি একটা কাজ করব, আমি এই যে নাইক্রোম তার আছে না, এই নাইক্রোম তারের যে আমার এই কুণ্ডলীটা আছে, এর বৈশিষ্ট্যটা কেমন হতে হবে? তাহলে এই নাইক্রোম তারের যে কুণ্ডলী আছে, এর কি করব? আমি রোধাঙ্কটা বেশি রাখবো। যেই আমি রোধাঙ্কটা বেশি রাখলাম, রোধাঙ্ক মানে কি? রোধের অঙ্ক। তাহলে রোধাঙ্ক যদি বেশি থাকে তাহলে আমাদের রেজিস্ট্যান্স বা রোধ বেশি থাকবে। আর যদি রোধ বেশি থাকে তাহলে আমরা তো জানি যে এইচ ভ্যারিজেস আর, তার মানে কি হবে? আমাদের উৎপন্ন তাপ শক্তিটা বেশি হবে। তাহলে আমি কিন্তু কম কারেন্ট পাঠালেও, যেহেতু তার রোধটা বেশি, তাই তাপটা আমি বেশি পাবো। তাহলে আমার কম কারেন্ট যাবে, কিন্তু যেহেতু রোধ বেশি তাই আমি তাপটা বেশি পাবো, তাহলে আমার ইউটিলাইজেশনটা ভালো হবে। এবার আমাকে একটা কথা বলো, এইটা তাহলে আমাদের গেলে প্রথম পয়েন্ট, তার বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? এরকম করলে কি হবে যে তুমি একটা জামা ইস্ত্রি করতে নিয়েছো, তুমি কারেন্ট পাঠিয়েছো, তাপ তৈরি হয়েছে, আর ইস্ত্রিটাই গলে গেল, এরকম হলে চলবে? এই নাইক্রোম তারটা গলে গেলে চলবে? তাহলে তোমার মেশিন ভালো থাকবে? যন্ত্রটা কি ভালো থাকবে? থাকবে না। তাহলে কি করতে হবে? এই নাইক্রোম তারকে উচ্চ গলনাঙ্কের হতে হবে, যাতে সে কিন্তু নিজে না গলে যায়, সে কিন্তু তাপটাকে বিয়ার করতে পারে। তাহলে এর কিন্তু হবে এমপি হাই, ঠিক আছে? এমপি মানে কি? মধ্যপ্রদেশ, মেন্টাল পেশেন্ট না, কি? মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। তাহলে এর কি হতে হবে? গলনাঙ্কটা কিন্তু হাই হতে হবে, যাতে আমাদের যন্ত্রটা কিন্তু খারাপ না হয়ে যায় তাপের প্রভাবে, বরং সে কিন্তু তাপটাকে সহ্য করতে পারে, এবং সেই তাপটা, তার যেহেতু রোধ বেশি তাই সে তাপটা বেশি তৈরি করে, এবং সেই তাপটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসগুলোই তোমাদের একটু গুছিয়ে লিখতে হবে। দেখো কি বলছে, প্রথমে বলছে ব্যবহৃত তার, এখানে নাইক্রোম তার ব্যবহার করি আমরা। ইলেকট্রিক ইস্ত্রি এবং হিটার দুটোতে একই অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, শুধুমাত্র তার যে কাজটা, সেই কার্য পদ্ধতিটা একটু আলাদা, এবং তার সামান্য কিছু গঠন আলাদা, কিন্তু অতটা ডিটেলসে আমাদের নেই, ঠিক আছে? আচ্ছা, বাকি দুজনের ভিতরেই আমরা নাইক্রোম তার ইউজ করি, এবং সেটা আমাদেরকে নিকেল 80% এবং ক্রোমিয়াম 20% দিয়ে তৈরি হয়। নাইক্রোম তার আমাদের এই দুটো ধাতুর একটা সংকর ধাতু। তোমরা ধাতুবিদ্যাতেও পড়েছো সংকর ধাতু কি, যে আমাদের এক বা একাধিক ধাতু অধাতুর মিশ্রণে আমাদের কি তৈরি হয়? একটা সংকর ধাতু তৈরি হয়। এটা আমরা ইউজই করি আমাদের নির্দিষ্ট কোনো একটা কাজে ব্যবহার করার জন্য। যখন একটা ধাতু কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারে না, তখন আমরা একাধিক ধাতুর অ্যালয় তৈরি করি, এবং তারপর সেটাকে আমরা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এর বৈশিষ্ট্য কি হতে হবে? এর রোধাঙ্ক বা রোধ সেটা আমাদের বেশি হতে হবে, তাহলে আমাদের কি হবে? কম কারেন্ট গেলেও কিন্তু বেশি পরিমাণে তাপ তৈরি হবে। এবং এর গলনাঙ্ক বেশি হতে হবে, যাতে সে কিন্তু বিয়ার করতে পারে, যন্ত্রটা যাতে খারাপ না হয়, গলে না যায়। ক্লিয়ার হলো? তাহলে এটা গেল আমাদের প্রথম অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশন কি? সেকেন্ড অ্যাপ্লিকেশন, আমরা যখন বৈদ্যুতিক বাল্বের কথা বলি, এলইডি ফেলইডি না, প্রথম দিককার এই যে এই ধরনের বাল্ব যেগুলো, আমি জানি না আমার উপর ঢাকা পড়ে যাচ্ছে কিনা, বাট এই যে বাল্বগুলো আছে, এই বাল্বগুলোতে আমরা কি করতাম? এর ভিতরে আমরা কি করতাম? আমাদের বাল্বটা এরকম দেখতে ছিল, এরকম ছিল আমাদের বাল্ব। এর নিচে আমাদের থাকতো এমন অংশ, যে অংশটায় কিন্তু আমাদের কারেন্টও লাগবে না, আমাদের যে অংশটা তাপ দিয়ে অতটা গরমও হতো না, ঠিক আছে? সামান্য গরম হতো, অতটা গরম হতো না। কিন্তু এখানে কি হতো? এখানটায় আমি ইউজ করতাম একটা বিশেষ জিনিস, সেটাকে আমরা বলতাম টাংস্টেনের তার। কি বলতাম? আমরা বলতাম এখানটা টাংস্টেনের তার, ঠিক আছে? তো এই যে টাংস্টেনের তার, টাংস্টেনকে আমরা বলি উলফ্রাম, ঠিক আছে? উলফ্রাম, ডাব্লু। তাহলে এই যে উলফ্রাম বা টাংস্টেন, তো এর না কি গলনাঙ্কটা খুব বেশি। গলনাঙ্ক যদি বেশি না হতো তাহলে কি হতো? তাপ তৈরি হতো, তাপ তৈরি হলে এই জিনিসটা গলে যেত। আর যদি গলে যেত তাহলে কি হতো? বাল্বটা কদিন পরেই কিন্তু খারাপ হয়ে যেত, কারণ আমার এই তারটা গলে যেত, ঠিক আছে? তাহলে এটা গলানো যাবে না। তাহলে এরও কি হতে হবে? এরও কিন্তু আমাদের মেল্টিং পয়েন্ট হাই হতে হবে। তাহলে এর প্রথম বৈশিষ্ট্যই কি? এর প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট ইজ হাই। সেকেন্ড পয়েন্ট, আমাকে বলো তো রোধ কেমন হবে? আমি এখানে কি করি? বেসিক্যালি আমি এখানটায় কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে? এখান থেকে কি আসছে? আমাদের কারেন্ট পাঠাচ্ছি আমি।
কারেন্ট যখন যাচ্ছে তখন এর তাপ শক্তি তৈরি করছে, আর এই যে তাপ শক্তি তৈরি করছে এটা এর সংলগ্ন এই যে টাংস্টেন তারটা রয়েছে, বাইরে যে আমাদের কাঁচটা রয়েছে, এগুলো কি করে, এগুলোকে গরম করে দিচ্ছে। যেই গরম করে দিচ্ছে তখন এটা কি করছে, বিকিরণ করছে আলো। তাহলে বিকিরণ করলে তখন কি হবে, ওই যে তাপ শক্তি, সেই তাপ শক্তিটা আবার আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটা ছিল এর মেন কার্যপদ্ধতি। তড়িৎ শক্তি গেল, তাপ শক্তি তৈরি করলো, তাপ শক্তির ফলে সমস্ত জায়গাগুলো কিন্তু গরম হয়ে শ্বেততপ্ত হয়ে বিকিরণ করলো আলো, তাহলে আমাদের তাপ শক্তিটা আবার কি হয়ে গেল, আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমাদের তড়িৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, এরকম ভাবে কিন্তু সাইকেলটা হলো। তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো, তাপ শক্তি আমাদের আলোক শক্তিতে রূপান্তরিত হলো। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে এর রেজিস্ট্যান্স কেমন হবে, কম হবে না বেশি হবে? রেজিস্ট্যান্স বলো, রেজিস্টিভিটি বলো, একই বিষয়। তাহলে এর রোধ বা রোধাঙ্ক কিন্তু বেশি হতে হবে, কারণ যত আমাদের রোধাঙ্কটা বেশি হবে তত আমাদের ভালো। আমি কম কারেন্ট পাঠালেও কিন্তু তার যেহেতু রোধাঙ্ক বা রোধ বেশি, তাই কিন্তু তার যে বাধাটা সেটা বেশি, তার ফলে কি হবে, তার তাপটা বেশি তৈরি হবে। তাপ যদি বেশি তৈরি হতে পারে তাহলে আমাদের আলোটা ঠিক মতো পাবো আমরা। তাহলে কি হবে, এরও কিন্তু রোধটা হাই, যাতে আমাদের তাপটা বেশি তৈরি হয়। একইভাবে আমি বলতে পারি রোধাঙ্কটাও হাই, যার রোধাঙ্ক হাই তার রোধটাও সবসময় হাই হবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে বলছে বাল্বের ভেতরে আলো উৎপন্ন করার জন্য আমরা টাংস্টেনের তার ব্যবহার করতাম। এখানে কিন্তু নাইক্রোম তার ব্যবহার করতাম না, বৈদ্যুতিক বাল্বে আমরা টাংস্টেনের তার ব্যবহার করতাম। ঠিক আছে, তাকে আমরা বলি ফিলামেন্ট। এই যে এই জিনিসটা, এটাকে আমরা ফিলামেন্ট বলে থাকি, এবং এটা তৈরি হয় আমাদের কিসের সাহায্যে, টাংস্টেনের সাহায্যে। ঠিক আছে, টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি হয়। কেন বেশি হয়, যাতে আমাদের এটা গলে না যায়, আর নাহলে তো গলেই যেত, তাহলে আমাদের কাজটা আর হতো না, কারণ এটা কিন্তু খুব গরম হয়। আগেকার দিনে যখন এই বাল্বগুলো ইউজ করা হতো, তখন সেই বাল্বটা যদি কখনো খুলতে হতো, তো বাল্বটা একবার জ্বালানোর পর তারপর কিন্তু প্রায় আধা ঘন্টা দিতে হতো সেটা আগে ঠান্ডা হতে, তারপর কিন্তু কেউ সেটাকে রুমাল হাতে নিয়ে বা কিছু করে তারপর খুলতে পারতো, কারণ ওইটা গরম হয়ে যেত পুরোপুরি। ঠিক আছে, আচ্ছা, উচ্চ রোধের কারণে এরও রোধটা কি অনেক বেশি, তাহলে তার কারণে কারেন্ট পাঠালে কি হতো, এটা শ্বেততপ্ত হয়ে অর্থাৎ বিশাল গরম হয়ে তারপর কিন্তু সেটা আলো বিকিরণ করতো। ঠিক আছে, বাল্বের ভেতরে নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন বা আর্গন ভরা থাকতো, যাতে ফিলামেন্টটা বাষ্পীভূত না হয়ে যায়। ঠিক আছে, তো এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এইবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিউজ। এইবার এই ফিউজটা কি জিনিস, এই ফিউজটা আমাদের বর্তনীতে বিভিন্ন যে আমাদের অ্যাপ্লায়েন্সেস গুলো আছে, বিভিন্ন আমাদের টিভি, এসি, আমাদের অন্যান্য জিনিসগুলো, পাখা, লাইট, এগুলো আমাদেরকে অনেক দামি সরঞ্জাম, তাই তো? আমাদের যদি একটুখানি তারে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেটাতে আমাদের অতটা অসুবিধা হবে না, কিন্তু আমাদের টিভি, আমাদের পাখা, আমাদের লাইট, এগুলো কি আমাদের দামি দামি বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস, তাহলে এইগুলোকে আমাদের বাঁচাতে হবে যদি কোনো কারণে আমাদের শর্ট সার্কিট হয়ে যায়, বেশি কারেন্ট চলে আসে। বেশি কারেন্ট চলে আসলে তাহলে আমাদের সেই যন্ত্রটা ড্যামেজ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা যন্ত্রের কিন্তু একটা নির্দিষ্ট সীমা থাকে, যেই সীমা অবধি কিন্তু সে বিভব প্রভেদ বা আমাদের কি কারেন্ট এগুলোকে হোল্ড বিয়ার করতে পারবে। ঠিক আছে, তাহলে ওই সীমাটা যদি অতিক্রম করে যায়, বেশি কারেন্ট চলে যায়, তাহলে সেই যন্ত্রগুলো খারাপ হয়ে যাবে। ওই জন্য অনেক সময় দেখবে যে আমাদের বাজ পড়ে যায়, বাজ পড়ে যাওয়ার ফলে বিভিন্ন যন্ত্রপাতি খারাপ হয়ে যায়, কারণ আমাদের কোনো কারণে বেশি কিন্তু কারেন্ট চলে যেতে পেরেছে। ঠিক আছে, এইবার যাতে আমি এই অ্যাপ্লায়েন্সেস গুলোকে সুরক্ষিত রাখতে পারি, তার জন্য আমরা ব্যবহার করি ইলেকট্রিক ফিউজ। এখন যদিও সত্যি বলতে অ্যাডভান্স ভার্সন চলে এসেছে, আমি সেটাও বলে দেবো, কিন্তু আগে আমরা ব্যবহার করতাম কি, সব ঘরে ঘরে থাকতো হচ্ছে আমাদের বৈদ্যুতিক ফিউজ। এবার এই ফিউজ জিনিসটা কি, দেখো আমি একটা আমাদের কি এখানে আমাদের কারেন্ট তৈরি হয়, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রডিউসার। এটা কি, এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রডিউসার। এর সাথে আমি কানেক্ট করেছি এখানে আমাদের সুইচ, এখানে কি আছে, এখানে আমাদের সুইচ রয়েছে। ঠিক আছে, সুইচ আমি অন করতে পারি, অফ করতে পারি। তাহলে সুইচ কি করবো, আমি অন করবো, অফ করবো। অন করলে কারেন্ট যাবে, অফ করলে কারেন্ট যাবে না। মাঝখানে এগুলো কি আছে, মাঝখানে এগুলো আমাদের ওয়্যার রয়েছে, তার রয়েছে, পরিবাহী তার, যার মধ্যে দিয়ে কারেন্টটা যাবে। ঠিক আছে, এইবার সুইচের সাথে তারপর কানেক্ট কি আছে, সুইচের সাথে কানেক্ট রয়েছে আমাদের এখানে কি শ্রেণী সমবায়, আমি কানেক্ট করব আমাদের ফিউজ তার। কেন করবো আমি একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, আগে আমি ফিউজ না দিয়ে বোঝাই। দেখো এখানে আমাদের তার রয়েছে, তার রয়েছে, আর এখানে আমাদের কি আছে, আমাদের ধরো কম্পিউটার রয়েছে, আমাদের ধরো টিভি রয়েছে, সেটা আমাদের রয়েছে। তাহলে এটা আমাদের সেই একটা দামি কিন্তু আমাদের সরঞ্জাম, ধরো এটা টিভি। এবার কোনো কারণে তোমার এখানে বেশি কারেন্ট চলে এসেছে, এখানে কি আছে, হাই কারেন্ট চলে এসেছে, তাহলে আই হাই, আই হাই মানে আমাদের বেশি কারেন্ট। ঠিক আছে, কোনো কারণে এখানে বেশি কারেন্ট চলে এসেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যদি তোমাদের বেশি কারেন্ট চলে আসে, তাহলে ওটা কি হবে, ডিরেক্টলি সুইচ যেই তুমি অন করলে, বা এখান দিয়ে সুইচটাও দেখা গেলো তোমার কোনোভাবে কাজ করতে পারেনি, কিন্তু কারেন্টটা ডিরেক্টলি তোমার চলে গেছে টিভির কাছে বেশি পরিমাণে, তাহলে কি হবে, টিভিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই তো? কারণ বেশি পরিমাণে কারেন্ট ওর কাছে চলে গেছে। তাহলে এইটাকে আমরা কি করে বাঁচাতে পারি, সেইটা এবার আমাদেরকে কিন্তু ভাবতে হবে, যে আমি এমন কিছু একটা উপায় বার করবো যার মাধ্যমে কি হবে, আমাদের টিভিটা বেঁচে যাবে। তাহলে আমি একটা কাজ করি, টিভির আগে এখানে আমি একটা ফিউজ তার লাগিয়ে দিই। ফিউজ তারটা কেমন হয়, প্রথমে এই জায়গায় এমন একটা ম্যাটেরিয়াল থাকে যেটা কিন্তু আমাদের কি হবে, যেটা কিন্তু আমাদের বাইরের ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে এই দুটো বাইরের আমাদের ম্যাটেরিয়াল থাকলো, টার্মিনালে দুটো ম্যাটেরিয়াল থাকে। ঠিক আছে, মাঝখানে থাকে হচ্ছে আমাদের একটা পাতলা ফিউজ তার। কি থাকে, মাঝখানে আমাদের একটা পাতলা ফিউজ তার থাকে। এইটা কি, এইটা হচ্ছে ফিউজ তার। এটা কি, এটা হচ্ছে ফিউজ তার। এটাও একরকম তার বিশেষই, কিন্তু এটা একটা বিশেষ তার যাকে আমরা বলি ফিউজ তার। ঠিক আছে, এটা আমাদের পরিবাহী তারটা না, মেন ওয়্যারটা না। ঠিক আছে, লাইভ ওয়্যার নয়। কিন্তু আমি এবার কি করছি, এইবার আমি মাঝখানে এরকম ফিউজ তার লাগিয়ে দিলাম শ্রেণী সমবায়ে, এবং তারপর আমি কি করলাম, আমার টিভিটাকে কানেক্ট করলাম। তারপর আমি আমার টিভিটাকে কানেক্ট করলাম। এবার একটা কথা ভেবে বলো, এই যে ফিউজ তার, আমাকে কি করতে হবে, যে যদি কখনো এখানে হাই কারেন্ট চলে আসে, যদি আমার এখানে কখনো
হাই কারেন্ট চলে আসে, এখান থেকে হাই কারেন্ট চলে আসলো, তাহলে কি হতে হবে, কি করলে টিভিটা বাজবে? যদি এই তারটা এখান দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তারটা এখান দিয়ে কাটা পড়ে যায়, তাহলে কি করতে হবে, আমি এই যে ফিউজ তারটা আছে তার রোধাঙ্ককে অনেক বেশি রাখবো, মানে অনেক বেশি বলতে আমার এই নর্মাল তারের থেকে বেশি রাখবো। যদি তার রোধাঙ্ক বেশি থাকে তাহলে তার রোধটা বেশি, তাহলে তার মধ্যে কিন্তু তাপটা বেশি তৈরি হবে। এইবার আমি কি করব, আমি এই ফিউজ তারের গলনাঙ্ক কম রাখবো, আমি কি করব, এর গলনাঙ্কটা খুব কম রাখবো। যেই এর গলনাঙ্ক কম, যেই বেশি কারেন্ট আসলো তাপ তৈরি হলো, তাপ তৈরি হওয়ার ফলে এটা কিন্তু গলে যাবে, যেই গলে যাবে তাহলে কি হবে, এই তারটা কাটা পড়ে যাবে, এই তারটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে এখান থেকে যে হাই কারেন্টটা আসছিল সে তো এখানে এসে ফাঁকা রাস্তা পেয়ে যাবে, মানে এইখানটায় কি হবে, এইখানটায় ধরো এই জায়গায় তারটা এরকম গলে গেছে, তাহলে গলে গেলে কি সার্কিটটা আমাদের কমপ্লিট থাকলো, থাকলো না। আর যেই সার্কিট কমপ্লিট থাকলো না তাহলে কি হবে, এই যে অতিরিক্ত কারেন্ট আসছিল আমাদের শর্ট সার্কিটের থ্রু, সেটা আমাদের টিভির কাছে পৌঁছাতেই পারলো না। তাহলে এই মেকানিজমটা কিন্তু আমরা ইউটিলাইজ করি আমাদের ফিউজ তারের ক্ষেত্রে। ঠিক আছে, আমার কথাটা কি ক্লিয়ার হলো? তাহলে আমি কি করি, আমি বেসিক্যালি এখানটা কি করি, আমাদের ফিউজ তারকে ব্যবহার করি এরকম ভাবে। ঠিক আছে, ওকে। তাহলে ফিউজ তারের গঠনটা কিরকম এক্স্যাক্টলি, ফিউজ তারের গঠনটা ঠিক এরকম যে এইখানটায় আমি কি করি, দুটোর এরকম টার্মিনাল থাকে। ঠিক আছে, এই যে টার্মিনাল গুলো থাকে এগুলো এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেগুলো নন কম্বাস্টেবল, মানে এগুলো অদাহ্য, মানে এখানটা আগুন লেগে যাবে না। ঠিক আছে, এবং এর মাঝখানে কি থাকে, এর মাঝখানে থাকে হচ্ছে আমাদের কি ফিউজ তার, এইটা কি, এটা হচ্ছে আমাদের ফিউজ তার, এটা হচ্ছে আমাদের ফিউজ তার। এবার এই ফিউজ তারের বৈশিষ্ট্য কেমন হতে হবে, আমি কি বললাম, এই ফিউজ তারের বৈশিষ্ট্য হতে হবে যে এর গলনাঙ্ক কম হবে, তাহলে এর গলনাঙ্ক কিন্তু কম হবে, যাতে একটুকুনিও যদি তাপ তৈরি হয়ে যায় তাহলে সেই তাপটা যদি অ্যাবনর্মাল হয়ে থাকে তাহলে ফিউজ তারটা গলে যাবে। এবং তার সাথে সাথে কি হতে হবে, তার সাথে সাথে হতে হবে যে এইটার কি হতে হবে, আমাদের রোধটা কিন্তু অ্যাটলিস্ট আমাদের যে পরিবাহী তার আছে তার থেকে বেশি হবে, তাহলে আমাদের রোধটা কিন্তু রোধাঙ্কটা বেশি, তাহলে রোধটা বেশি, তাহলে আমাদের তাপটাও কিন্তু আমাদের স্বাভাবিক তারের যে যত তাপ তৈরি হচ্ছে তার থেকে বেশি তাপ তৈরি হবে। ওকে, তাহলে আমাদের যখনই এখানে কি হবে, অ্যাবনর্মাল কন্ডিশন দেখা দেবে, যখন বেশি কারেন্ট চলে এসছে তখন এটা কিন্তু গলে যাবে এবং সার্কিটটাকে কিন্তু বিচ্ছিন্ন করে দেবে, আমার যে অ্যাপ্লায়েন্সেস আছে দামি সেটা কিন্তু বেঁচে যাবে। ক্লিয়ার হলো? তাহলে এটা কিন্তু একদম সিম্পল এক্সাম্পল ছিল। কিন্তু আমাকে একটা কথা বলো, এখানকার ড্রব্যাকটা কি, এখানকার ডিসঅ্যাডভান্টেজটা কি? একটা কথা বলো, যদি আমার এটা গলে যায় একবার, মানে এইটা এই একই কন্ডিশন হলো, আমি বললাম যে এবার কি এসছে, এখান থেকে হাই কারেন্ট চলে এসছে, কি এসছে, এখান থেকে হাই কারেন্ট চলে এসছে, হাই কারেন্ট চলে এসছে, তাহলে কি হবে, এই জায়গাটা আমাদের ধরো বিচ্ছিন্ন হয়ে গলে গেল, তাহলে এই জায়গাটা গলে গেল আমাদের, তাহলে যেই গলে গেল তাহলে আমাদের কি সার্কিটটা ব্রেক হয়ে গেল। কিন্তু এই সার্কিটটা যে ব্রেক হয়ে গেল, তাহলে এখানে যে টিভিটা কানেক্ট আছে, একবার তো এই কাজটা হয়ে গেল, এইবার তুমি টিভি দেখবে কি করে, তাহলে তোমাকে ম্যানুয়ালি আবার মিস্ত্রি ডাকতে হবে, মিস্ত্রি ডাকার পর এই তারটা আবার তোমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে ম্যানুয়াল রিপ্লেসমেন্ট প্রয়োজন। কি প্রয়োজন এখানে, এখানে ম্যানুয়াল রিপ্লেসমেন্ট প্রয়োজন। কি প্রয়োজন, ম্যানুয়াল রিপ্লেসমেন্ট প্রয়োজন, ম্যানুয়াল রিপ্লেসমেন্ট, মানে একবার যে তোমার বিচ্ছিন্ন হয়ে গেল এই তারটা, এবার তো তুমি লোক ডেকে ফিউজ তারটা না পাল্টানো অব্দি আর তোমার টিভিতে কারেন্ট যাবে না, তাহলে এইবার তোমার একবার যে কাজটা তোমার টিভি বেঁচে গেছে মানলাম, এরপর তুমি যদি টিভি দেখতে চাও তাহলে সবার আগে তোমার বাড়িতে ইলেকট্রিশিয়ান আসবে, সেই তারটাকে এবার চেঞ্জ করে দেবে, তারপর তুমি আবার টিভি দেখতে পারবে, তার আগে কিন্তু পারবে না। তাহলে এই ড্রব্যাকটা কি কোনোভাবে সামলানো যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। আর এই ড্রব্যাকটা সামলানোর পদ্ধতি আমি তোমাদেরকে তাপের চ্যাপ্টার পড়ানোর সময় বলে দিয়েছিলাম। কি সেই পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের এমসিবি। সেই পদ্ধতিটা কি, সেটা হচ্ছে আমাদের এমসিবি। এমসিবি কি, আজকাল তোমাদের বেশিরভাগের বাড়িতে হয়তো এমসিবি এরকম ভাবে তোমরা দেখতে পাও, এরকম একটা মেশিন থাকে যেটা বাড়িতে বসানো থাকে, বাইরে ইলেকট্রিশিয়ানরা এসে বসিয়ে দিয়ে যাবে, তারা তোমাদের যে সার্কিটটা আছে সেই সার্কিটের সাথে এটা ঠিকভাবে কানেক্ট করে দেবে। এই জিনিসটা কানেক্ট করলে সুবিধাটা কি হয়, বেসিক্যালি এটা দুটো প্রিন্সিপালের উপর কাজ করে, একটা তো আমাদের তাপের প্রিন্সিপাল, একটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের প্রিন্সিপাল। তাপের প্রিন্সিপালটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। ঠিক আছে, কিরকম ভাবে, আমরা এখানে দ্বিধাতব পাতের কনসেপ্ট ইউজ করি, আমি এই ভিডিওটা আগেও তোমাদেরকে ওখানে দেখিয়েছিলাম। কিরকম ভিডিও, দেখো আমি যদি দ্বিধাতব পাত তৈরি করি তাহলে কি হবে, একটার আমাদের রোধাঙ্ক বেশি হবে, একটার আমার প্রসারাঙ্ক বেশি হবে, একটার প্রসারাঙ্ক কম হবে, তাই তো? তাহলে যার প্রসারণ গুণাঙ্ক বেশি হবে তার প্রসারণটা বেশি হবে, তাহলে সে আমাদের কি হবে, বাইরের দিকে চলে যাবে, অর্থাৎ সে কিন্তু এরকম হয়ে যাবে। আর যার প্রসারণ গুণাঙ্ক কম সে কিন্তু ভিতরের দিকে হবে, অর্থাৎ আমাদের বেন্ড হয়ে যাবে। এইটা ধরো আমাদের দ্বিধাতব পাত এরকম। এবার ধরো এ আমাদের বেশি প্রসারণ হবে, তাহলে কি হবে, এ কিন্তু বাইরের দিকে চলে যাবে, আর নিচেরটা কম প্রসারণ তাই ভিতরের দিকে চলে যাবে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু বেঁকে যাবে। এটাই আমাদের দ্বিধাতব পাতের প্রিন্সিপাল ছিল। তো দেখো ভিডিওটা দেখো, ভালো করে বুঝতে পারবে। তাহলে আমি দুটো ধাতু ভিন্ন ভিন্ন তাদেরকে রিভেট করে দিয়েছি, রিভেট করার পর আমি তাপ দিচ্ছি, তাহলে কি হবে, একজন বেশি বৃদ্ধি পাবে, একজন কম বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো যে বেশি বৃদ্ধি পেলো সে বাইরের দিকে, আর যে কম বৃদ্ধি পেলো সে ভেতরের দিকে বেঁকে গেল। এইবার আমি এই দ্বিধাতব পাতটাকে ইউটিলাইজ করবো, কি করে ইউটিলাইজ করবো, আমি এরকম আমাদের সার্কিটের মধ্যে বসিয়ে দিলাম এটাকে এমসিবির সাহায্যে। তাহলে এমসিবির ভিতরে এরকম কন্ডিশন আছে, যেই বেশি কারেন্ট আসলো তাহলে কি হলো, এটা বেঁকে গেল, বেঁকে গেলে কি হবে, সার্কিট ব্রেক হয়ে যাবে। এইবার তুমি আবার সুইচ অন করে দেবে, তাহলে আবার কাজ হয়ে গেল। দেখো আবার দেখো, একটা স্টিল আছে, একটা কপার আছে। ঠিক আছে, দেখো স্টিল আছে আর কপার আছে। ঠিক আছে, স্টিলের আমাদের কত 10 × 10⁶, আর কপারের কত 16 × 10⁶। তাহলে কি হবে, কপার কিন্তু আমাদের বেশি প্রসারিত হবে যদি তাপ পায়, তাই তো? তাহলে আমাদের এবার দুটোকে আমি রিভেট করে দিলাম, রিভেট করে দিলে তাহলে কি হবে, রিভেট করে যেই আমি তাপ দেবো তাহলে কি হবে, এই যে কপার
এই কপারটা কি হবে, বেশি প্রসারিত হবে, তাহলে ও কি হবে, বাইরের দিকে বেঁকবে। আর যে আমাদের স্টিল ছিল সে কম বেঁকবে, তাহলে সে কিন্তু ভিতরের দিকে বেঁকবে, তাহলে এটা বেঁকে গেল আমাদের, সোজা কিন্তু আর থাকতে পারলো না। এইবার আমি কি করলাম, এরকম একটা বাইমেটালিক স্ট্রিপ বা আমাদের দ্বিধাতব পাত আমি একটা কানেকশনে জুড়ে দিলাম এরকম ভাবে, ঠিক আছে। এইবার এখান থেকে যদি বেশি কারেন্ট আসা চালু হয়, ধরে নাও এখন বেশি কারেন্ট আসে, তাহলে কি হবে, বেশি কারেন্ট আসা মানে বেশি তাপ তৈরি হবে, কারণ আমরা কি জানি, আমরা জানি যে এইচ ভ্যারিজাস আই এর স্কোয়ার, তাহলে আই যদি আমাদের বেশি হয় তাহলে এইচও আমাদের বেশি হবে, তাহলে আমাদের যখনই কারেন্টটা বেশি হবে তখন কি আমাদের তাপ তৈরি হবে, তাহলে তাপ যেই আমাদের কারেন্ট বেশি হচ্ছে, তাপ তৈরি হচ্ছে, তাপ তৈরি হলে গরম হবে, গরম হলে কি হবে, আমাদের কপারের পাতটা আমাদের এরকম বেঁকে যাওয়া শুরু হবে, যেই বেঁকে যাবে তাহলে কি হবে, আমাদের সার্কিটটা কিন্তু ব্রেক হয়ে গেল। দেখো এখানে সার্কিটটা কিন্তু আমাদের ব্রেক হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। এইবার কি করবে তুমি শুধু সুইচটাকে, ওইটা কি হয় যখন আমাদের বাড়িতে এরকম প্রায় টাইম হয়, দেখা যায় যে কোনো কারণে আমাদের কারেন্ট একটুখানি বেশি হয়েছে বা এমসিবি সেরকম ডিটেক্ট করছে, এমসিবির যে দ্বিতীয় পাত সেটা কিন্তু আমাদের এরকম ভাবে বুঝতে পেরে গেল, তখন কি হবে, এই যে এটা আমাদের এখন অন রয়েছে, এটা তাহলে নিচের দিকে ডাউন হয়ে যায়, তাহলে যেই ডাউন হয়ে গেল তার মানে কি ওই সার্কিটটা কিন্তু ব্রেক হয়ে গেল, আমার বাড়ির কোনো অ্যাপ্লায়েন্সেস তাহলে খারাপ হবে না। এইবার যেই একবার কাজটা হয়ে গেল তার মানে এখন আমার সার্কিটটা সেফ, তাহলে আমি আবার গিয়ে ওটাকে ওপরে তুলে দেবো, যেই ওপরে তুলে দেবো এটা আবার সোজা হয়ে যাবে, তাহলে কানেক্ট হয়ে গেল। তার মানে এইটাতে কিন্তু আমাকে ইলেকট্রিশিয়ান রাখতে হবে না বারবারের জন্য, তাহলে যেই আমার এমসিবি বসানো থাকলো তাহলে কিন্তু আমার আর এই ম্যানুয়াল যে রিপ্লেসমেন্ট এই গল্পটা আমাদের আর থাকলো না, আমি শুধু এটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবো। যদি কখনো শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, আর যদি একবার আমার কাজটা হয়ে গেল, ওটা ডাউন হয়ে গেছে আমি দেখতে পেলাম, কিছুক্ষণ টাইম দেবো, তারপর আমি আবার অন করে দেবো, ওটা আবার আগের মতো হয়ে যাবে। আর যদি সার্কিটটা আমাদের শর্ট সার্কিট হতেই থাকে তাহলে ওটা আবার ডাউন হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে এবার আমাকে ইলেকট্রিশিয়ান ডাকতেই হবে, কারণ আমার সার্কিটে কিন্তু কোনো একটা বিশাল বড় প্রবলেম হয়েছে হয়তো। ক্লিয়ার হলো? তাহলে এই জন্য আমরা ইউজ করি এমসিবি, ঠিক আছে। এবার এমসিবি তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে ফিউজ তারটাই আছে, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ তোমাদের বাড়িতে অনেকের ক্ষেত্রেই হয়তো তোমরা দেখেছো তোমাদের বাড়িতে এমসিবি রয়েছে, তো ওটা কি জিনিস আমি একটু বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এবার দেখো আমাদের এই ফিউজ কি সেটা আমাদেরকে জানতে হবে, আর এইটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি বলছে, ইলেকট্রিক ফিউজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরক্ষা ব্যবস্থা বা সেফটি ডিভাইস, তাহলে এটা সবসময় জিজ্ঞাসা করে থাকে যে বর্তনী সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আমরা কাকে ব্যবহার করি, সেটা হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। এবার এই ফিউজ তারের উপাদানটা কি, উপাদান হচ্ছে আমাদের টিন এবং সিসার একটা সংকর ধাতু বা অ্যালয়, ঠিক আছে। তাহলে এবার এর কার্যনীতি কি, কার্যনীতি আমি কি বললাম যে তড়িৎ প্রবাহের ফলে তাপীয় ফল তৈরি হবে এবং সেই তাপীয় ফলের উপর নির্ভর করে কিন্তু এটা কাজ করে। সার্কিটে যদি কারেন্ট তার নিরাপদ বা নির্দিষ্ট মাত্রার থেকে বেশি হয়ে যায় তাহলে তারটা তখন অতিরিক্ত তাপে কিন্তু গলে যায়, আর গলে গেলে কি হবে, সার্কিটটা ব্রেক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে দামি যন্ত্রপাতিগুলো কিন্তু পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবে, ঠিক আছে। ওটা পুড়ুক না, ওটার দাম কম, কিন্তু আমাদের বাকি যে দামি দামি যন্ত্রপাতি সেগুলো কিন্তু আমাদের বেঁচে যাবে। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের ফিউজ তারের আমাদের কনসেপ্ট। এবার ফিউজ তারের বৈশিষ্ট্য আমি কি বললাম, তার কিন্তু উচ্চ রোধ হতে হবে, মানে আমাদের যে সাধারণ সংযোগকারী তার রয়েছে সেই তারের যে রোধ, সেই রোধের থেকে কিন্তু এর রোধটা বেশি হবে, এবং এর কিন্তু নিম্ন গলনাঙ্ক হতে হবে, কারণ নিম্ন গলনাঙ্ক না হলে তো তাড়াতাড়ি আমাদের গলবে না, নিম্ন গলনাঙ্ক আছে জন্যই তো তাপ একটুখানি তৈরি হলেই তারপর সে গলে যাচ্ছে, ঠিক আছে। সার্কিটের ফিউজের সংযোগ কি, ফিউজ তারকে সর্বদা আমরা বৈদ্যুতিক যন্ত্রের সাথে শ্রেণী সমবায় যোগ করছি, কারণ সমান্তরালে যোগ করলে তো হবে না, না। ধরো তোমার এখানটায় হচ্ছে আমাদের ফিউজ তার, এটা তুমি কিসে যোগ করলে, এটা তুমি যোগ করলে আমাদের শ্রেণী সমবায়, তাহলে এখান থেকে কারেন্ট আসলো, এই জায়গাটা ব্রেক হয়ে গেল, তাহলে তোমার সার্কিটটা ব্রেক হয়ে গেল। তুমি যদি এটাকে সমান্তরালে যোগ করতে, মানে তুমি এখানে কি করলে, এইখানে তোমার ফিউজ তার লাগালে, ঠিক আছে, আর এখানে কি আছে তোমার অ্যাপ্লায়েন্সেস রয়েছে, তাহলে যেই এখান থেকে বেশি কারেন্ট আসবে ও তো এই ফিউজ তারের দিকে যাবেই না, ও তো এখান দিয়ে চলে যাবে, এখান দিয়ে চলে গেলে তাহলে কি হবে, টিভির কাছে পৌঁছে যাবে, তাহলে সমান্তরালে লাগালে কি কোনো কাজ হবে, হবে না, বরং সে কি তাহলে অন্য পাথওয়ে দিয়ে চলে যাবে। ক্লিয়ার হলো? তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শ্রেণী সমবায়তেই যুক্ত করতে হবে, এইটা কিন্তু ঠিক, শ্রেণী সমবায় কিন্তু আমাদের ঠিক, কিন্তু সমান্তরাল সমবায় কিন্তু আমরা লাগাতে পারবো না ফিউজ তারকে, তাহলে ফিউজ তার কিসে লাগাই, আমরা শ্রেণী সমবায় কিন্তু লাগাই, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো একবার পড়ে নেবে। এখানে আমি তোমাদেরকে ফিউজ তার, এই যে এইটা কি, এইটা হচ্ছে আমাদের ফিউজ তার, কোনটা ফিউজ তার, এই যে এইটা হচ্ছে আমাদের ফিউজ তার, এদিকে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা টার্মিনাল, এটাও একটা টার্মিনাল, এই দুটো টার্মিনাল কিন্তু আমাদের অদার্য হয়, ঠিক আছে, এগুলো পুড়ে যাবে না, ঠিক আছে। ফিউজ তার এরকম দেখতে হতো আগেকার দিনে, এখন বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বাড়িতে ফিউজ তারের জায়গায় এমসিবি থাকতে পারে হয়তো, ঠিক আছে। দেখো এই যে দুটো টার্মিনাল, আর মাঝখানে কি, এগুলো ফিউজ তার, এগুলো কি, এগুলো হচ্ছে ফিউজ ওয়্যার বা ফিউজ তার। ক্লিয়ার হলো? আশা করি এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার এমসিবি তো আমি বলে দিলাম, এমসিবি একবার পড়ে নিতে পারো, জাস্ট ওটা তোমাদের সিলেবাসে আসবে না। এবার এই যে ফিউজ তার, এই ফিউজ তারে আমরা ফিউজ তার ব্যবহার করি, যেটা আমি কি বললাম, আমাদের টিন আর সিসার কিন্তু আমাদের একটা সংকর ধাতু, তা আমি তামা কেন ব্যবহার করলাম না, কারণ তামার কিন্তু আমাদের গলনাঙ্ক বেশি, তাহলে যদি গলনাঙ্ক বেশি তাহলে তো ওটা গলবে না, ব্যাস এইটুকুই। তাহলে খাঁটি তামার গলনাঙ্ক কিন্তু অনেক বেশি, তাই নর্মাল তার তো আমাদের যদি যাই হোক না কেন, কিন্তু আমাদের যদি আমি কি করতে চাই, আমাদের ফিউজ তারকে আমি তামার তৈরি করি, তাহলে তো হবে না, না। তাহলে আমাদের তার যেহেতু গলনাঙ্ক বেশি, সে তো গলবেই না, আর না গললে সার্কিট আমাদের বিচ্ছিন্ন হবে কি করে, হবেই না, ব্যাস। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। এইবার একটা বেশ ইম্পর্টেন্ট তোমাদের কাছে প্রমাণ আসে, সেটা হচ্ছে আমাদের তাপ এবং কার্যের যান্ত্রিক তুল্যতা, ঠিক আছে। তো এবার আমাকে একটা কথা বলো, আমার কাছে একটা সার্কিট রয়েছে, এটা আমার কাছে একটা সার্কিট, তার আমি এখানে রেজিস্ট্যান্স দেখিয়ে দিলাম, এখানটা আমি কি করলাম, এখানটা আমি ব্যাটারি শো করলাম একটা, ঠিক আছে, তড়িৎ কোষ বা ব্যাটারি যা খুশি। তাহলে এবার এই তড়িৎ কোষ বা ব্যাটারি এর কাজটা কি, তার কাজ হচ্ছে আমার একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা, যেটাকে আমি ভি বললাম।
তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যখন তৈরি হয়েছে, তাহলে আমার পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে আমাদের কি হবে, কারেন্টের ফ্লো হবে। আর কারেন্টের ফ্লো হচ্ছে এবং তার পথে একটা বাধা সৃষ্টি হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আর, তাই তো। এবার আমাকে একটা কথা বলো, আমরা একটা কাজ পড়েছিলাম যে, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না, যে আমরা কি জানি যে এই যে আমাদের পোটেনশিয়াল, সেটা কি আমাদের ওয়ার্ক ডান আপন আমাদের কি পার ইউনিট চার্জ, মানে একক আমাদের ধনাত্মক যে আধানগুলো আছে সেই আধানটাকে আমার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে কতটা কার্য করতে হয়, সেটাই আমাদের বিভব পার্থক্য ছিল, তাই তো। তাহলে এই যে বিভব পার্থক্যটা আছে আমাদের, এই বিভব পার্থক্যের ফর্মুলা কি, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আমাকে এখান থেকে একটা কথা বলো, এখান থেকে আমার ডাব্লিউর ফর্মুলা কি আসছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আছে ভি ইন্টু কিউ। ভালো কথা, আমাকে একটা কথা বলো, আমি যদি ভি ইজ ইকুয়াল টু আই আর জেনে থাকি এবং কিউ ইজ ইকুয়াল টু আই টি জেনে থাকি, কিউ ইজ ইকুয়াল টু আই টি কেন, কারণ আমরা জানি যে আমাদের কি হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু আই আর তো আমাদের ওহমের সূত্র, তাই তো। এটা তো আশা করি তোমাদের কারোর কোনো সমস্যা নেই যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা কি, এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র, তাই তো। তাহলে এটাকে একবার বক্স করে দিই যে ভি ইজ ইকুয়াল টু আই আর আমাদের ওহমের সূত্র। আচ্ছা, তোমরা এই ফর্মুলাটা কি জানো যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, মানে আমাদের প্রবাহ মাত্রা কি, আমাদের কতটা আধান যাচ্ছে একক সময়, সেটাই তো আমাদের ফর্মুলা ছিল। তাহলে এটাও তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু আই টি, নিশ্চয়ই বলতে পারি। তাহলে এইটাও আমরা বার করতে পারলাম যে কিউ ইজ ইকুয়াল টু আই টি। আচ্ছা, আমি কি এই দুজনের মানটা বসিয়ে দিতে পারি কোথাও? হ্যাঁ, বসাতে পারি। দেখো এখানে আমাদের ভিও আছে, আমাদের কিউও রয়েছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর আমি বসাতে পারি। তাহলে ভি এর জায়গায় আমি বসলাম আই আর কিউ জায়গায় কত বসলাম, কিউ এর জায়গায় বসলাম আমি আই টি। তাহলে এটা কি আসছে দেখো তো, এটা দেখো আসছে আমাদের আই স্কোয়ার আর টি। তাহলে আমি এখান থেকে পেলাম যে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি। কোথাও চেনা চেনা লাগছে এই আই স্কোয়ার আর টিটাকে? হ্যাঁ, আমি তো ফর্মুলা পড়েছিলাম। আমি কি ফর্মুলা পড়েছিলাম? আমি ফর্মুলা পড়েছিলাম যে আমাদের হিটের যে ফর্মুলা, এই যে আমাদের তড়িৎ প্রবাহটা যাচ্ছে, তাহলে এখানেও রেজিস্ট্যান্স আছে, অটোমেটিক্যালি তাহলে তাপ তৈরি হবে। তাহলে সেই তাপ তৈরির ফর্মুলাটা আমি পড়েছিলাম আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, এটা আমি ফর্মুলা পড়েছিলাম তো। হ্যাঁ, এটা পড়েছিলাম। তাহলে যদি আমি এই ফর্মুলাটা পড়ে থাকি, তাহলে এখান থেকে আমি কোনো একটা কমন টার্ম পাচ্ছি। হ্যাঁ, আই স্কোয়ার আর টি কমন টার্ম পাচ্ছি। তাহলে আমি কি ওর জায়গায় আমি ডাব্লিউ বসিয়ে দিতে পারি? হ্যাঁ, পারি। তাহলে আমি কি করতে পারি, আমি এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টির জায়গায় আমি ডাব্লিউ বসিয়ে দিই, আর নিচে জে পড়ে থাকলো, যেখানে জেটা কি আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এখান থেকে আমাকে একটা কথা বলো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হলো, জে ইন্টু এইচ। ইয়েস, হয়ে গেল। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি জে ইন্টু এইচ হয়ে যায়, তাহলে আমার কি হবে, তাহলে কিন্তু আমি এখান থেকে এই একটা রাশিমালা তৈরি করতে পারলাম, যেটা আমাদের কি তাপ এবং আমাদের কি কার্যের সাথে একটা সম্পর্ক। তাহলে এইটাই হচ্ছে আমাদের তাপ এবং কার্যের সম্পর্ক, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের তড়িৎ কার্য, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আমাদের তড়িৎ কার্য, এবং আমরা জানি যে এই তড়িৎ কার্যটাই আমাদের কি তড়িৎ শক্তি, ঠিক আছে। এবং আমাদের এইচ কি, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ। তাহলে আমি উৎপন্ন তাপ লিখে দিচ্ছি শুধু শর্টে। তাহলে এটা কি আমাদের উৎপন্ন তাপ, তোমরা লিখবে কি তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ। এবং জে কি, জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, জে কি, জে হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমরা এই রাশিমালাটা কিন্তু প্রমাণ করতে পারলাম, ঠিক আছে। এবার এই অবধি আমরা সব বুঝতে পারলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি কি আর কোনো ফর্মুলা বানাতে পারি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের আই স্কোয়ার আর টি এসছে, এটা একটা ফর্মুলা হলো। ভালো কথা, এটা আমরা অঙ্কের কাজে লাগাতে পারবো, ঠিক আছে, অঙ্কের জন্য আমি বলছি। তাহলে এটা আমাদের একটা কিন্তু ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, আমাকে একটা কথা বলো যে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই মানে কি, ঠিক আছে, আই মানে কি, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, তাই হবে না? তাহলে আমি সেটা বসিয়ে দিই। দেখো আই স্কোয়ার তো, তাহলে আই এর জায়গায় আমি বসাবো ভি বাই আর, তার স্কোয়ার, এখানে পড়ে রয়েছে আর ইন্টু টি। তাহলে দেখো এটা কি আসছে, দেখো এখানে আসছে ভি স্কোয়ার বাই আর এর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে দেখো এখান থেকে আর দিয়ে আর স্কোয়ার কাটলে একটা আর পড়ে থাকে তো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসলো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসলো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে এটাও একটা ফর্মুলা হয়ে গেল। ক্লিয়ার হলো? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ফর্মুলা বানিয়ে নিতে পারবো অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, যেরকম আমাদের অঙ্কে লাগবে সেরকম ভাবে আমরা বানাতে পারবো। তো আমি একটা বানিয়ে তোমাদেরকে জাস্ট দেখালাম যে কিভাবে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। এরকম ভাবে কিন্তু দেখবে আমরা অনেকবার অনেক রকম ইউটিলাইজেশন করবো আমাদের নিউমেরিক্যাল যখন সলভ করতে হবে, তখন তার নিডের বেসিসে। এবার দেখো তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি মানে কি, দেখো সিম্পলি আমি একটা কথা বলছি, এটা একদম মাথায় গেঁথে ফেলো, যে আমাদের এই যে কার্যটা আমি করছি এর জন্যই আমাদের কি এনার্জিটা তৈরি হচ্ছে। তাহলে আমি কি বলবো, এই কার্যটাই হচ্ছে আমাদের এনার্জি। তাহলে এর ফর্মুলাও কি হবে, এর ফর্মুলাও হবে হচ্ছে আমাদের কি আই স্কোয়ার আর টি, এর ফর্মুলাটাই হবে হচ্ছে তাহলে আমাদের কি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে আমাদের কি ফর্মুলা, ঠিক আছে, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের হচ্ছে কি ফর্মুলা। তো একটা বক্স করে দিই, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ফর্মুলা, ঠিক আছে। তাহলে গাণিতিকভাবে কিন্তু এরা একদম একই। দেখো এখানে একটা জিনিস লেখা আছে, সেই জিনিসটা তোমরা একটু বুঝতে পারো চাইলে। দেখো বলছে কোনো তড়িৎ যন্ত্র বা বর্তনীতে তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য উৎপন্ন জন্য তড়িৎ শক্তি মোট যে পরিমাণ কাজ করে তাকেই আমরা কি বলি, তড়িৎ শক্তি বলি। তাহলে যে কাজটা আমরা করছি না তার জন্য এনার্জিটা তৈরি হচ্ছে। সহজ কথায় কোনো যন্ত্রের কাজ করার মোট সামর্থ্যটাই হচ্ছে তার কি শক্তি। ক্লিয়ার হলো? তাহলে আমরা গাণিতিকভাবে এই শক্তি এবং কার্যকে একই ধরি, এদের মাত্রা এদের একক সব কিন্তু সেম থাকে। এদের ইউনিট কি, এদের দুজনেরই ইউনিট হচ্ছে আমাদের জুল বা আমাদের আর্গ,
কারণ শক্তি তো দুজনেরই। যদি আমি ডাইমেনশনের কথা বলি তাহলে আমরা জানি যে কোনো শক্তির ডাইমেনশন কি ml²T⁻²2, তাই তাদের ফর্মুলাটাও একই। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমাদেরকে বলছে তড়িৎ শক্তির একক। তো তড়িৎ শক্তির একক আমি বললাম হচ্ছে আমাদের কি জুল, বাকি ব্যবহারিক এককগুলো আমরা পরে আসবো, ঠিক আছে, যে কেন ওগুলো হচ্ছে। তো চলো এবার এটাও আমরা পরে আসবো, এটাও আমরা পরে আসবো। হ্যাঁ, এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতার উপর। এবার ক্ষমতা কি করে বোঝা যায়? ধরো তুমি একটা পার্টিকুলার কাজ করতে পারো, কিন্তু তুমি সেই কাজটা 1 ঘন্টায় করতে পারো, আর একটা তোমার বন্ধু আছে সে সেই কাজটা 3 ঘন্টায় করতে পারে। তোমাদের মধ্যে ক্ষমতা কার বেশি? তোমার বেশি। কেন? কারণ একই কাজ তুমি তাড়াতাড়ি করতে পারো, সে দেরি করে করে। এরকম ভাবে তোমরা অঙ্কতেও করতে না, মানে তোমাদের যে অ্যাকচুয়াল অঙ্ক সাবজেক্ট আছে সেখানে এরকম দেয় না যে এতজন মিস্ত্রি মিলে এই কাজটা এতদিনে করে, আরেকজন মিস্ত্রি মিলে এই দিনের মধ্যে করে দেয়। তাহলে যে কম টাইমের মধ্যে করতে পারছে তার ক্ষমতা বেশি, এরকম আমরা বুঝি না? তাহলে একই বিষয় আমি তাহলে কি বলবো, যে আমাদের পার সেকেন্ডে মানে এক এক সেকেন্ডে কেউ কতটা শক্তি ব্যয় করতে পারে বা কতটা কার্য করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষমতা। ক্লিয়ার হলো আমার কথাটা? তাহলে আমি কি বলতে পারি, কোনো তড়িৎ যন্ত্রের সময় সাপেক্ষে তড়িৎ শক্তি খরচের হারকে আমরা বা কার্যকরের হারকে আমরা বলি তড়িৎ ক্ষমতা। ওই যে আমি বললাম যে তুমি যত কম সময়ের মধ্যে একটা কাজ করে দিতে পারবে তত তোমার ক্ষমতা বেশি। ঠিক আছে, তাহলে আমি এটা কি করে বার করবো? আমি এটা বার করতে পারবো প্রতি সময়ে কতটা কাজ হচ্ছে বা কতটা শক্তি ব্যয় হচ্ছে, সেটাকেই আমি তাহলে ক্ষমতা বলে দেবো। তাহলে আমার এখান থেকে ফর্মুলা কি আসলো, যে P = W/T বা E/T, একই ব্যাপার। তাহলে আমাকে বলো ডাব্লুর ফর্মুলা কি? ডাব্লুর ফর্মুলা হচ্ছে V = I²RT। তাহলে তাকে যদি আমি টি দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে আমাদের I²R। তাহলে আমি যদি এখান থেকে ফর্মুলাগুলো বানাতে চাই তাহলে P = I²RT/T, তাহলে মনে হচ্ছে I²R, তাই তো? আচ্ছা আমাকে এটা বলো, P = কি ফর্মুলা আসবে? দেখো I²RT আমি যদি ওখানটায় V/R বসিয়ে দিই তাহলে আসে V²/R, ঠিক আছে। এবং আমি যদি আরেকটা কাজ করি, আমি এটাকে P = ভাই ফর্মুলা, এটা আমার মনে রাখতে শব্দ সুবিধায়। P = কি? ক্ষমতা কার বেশি? ভাইয়ের বেশি, ঠিক আছে, ক্ষমতা কার বেশি? ভাইয়ের বেশি, ঠিক আছে। তাহলে ভাই কি করে আসছে এটাও বের করে দেখি। দেখো আমি কি করবো, আমি সিম্পলি কিচ্ছু করবো না, আমি এখানটা ভাই তো, দেখো P = I²R, এটা তো। আমাকে একটা কথা বললো, I²R কে আমি লিখতে পারি IR ইন্টু আর, সরি IR ইন্টু আই, এটা লিখতে পারি। এবার আমাকে একটা কথা বলতো, V = IR না ওহমের সূত্র অনুযায়ী? V = IR না, তাহলে এই IR এর জায়গায় আমি কি লিখতে পারি? V লিখতে পারি, আর এখানে তো I পড়ে রয়েছে, তাহলে P = কি হলো? ভাই হয়ে গেল, ব্যাস প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার হলো? তাহলে এগুলো কিন্তু খুব সোজা সোজা জিনিস, ঠিক আছে। এই সব ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, কিন্তু সব ফর্মুলা মনে রাখার আমার অ্যাকচুয়ালি কিন্তু ট্যাকটিক্যালি ইউজ নেই, কারণ আমার নিজেরও সব ফর্মুলা একদম ডিরেক্ট সবসময় মনে থাকে না। হ্যাঁ, করতে করতে পড়াতে পড়াতে মুখস্থ হয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু আমি মনে রাখার চেষ্টা করি সবসময় কি, এই P = ভাই এর ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসে আমাদের ব্যবহারিক প্রয়োগের এককটা, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এই যে পি ফর কি? পাওয়ার। পি ফর কি? পাওয়ার বা ক্ষমতা। এর যদি আমি এককের কথা বলি তাহলে তার এককটা হচ্ছে আমাদের ওয়াট। কি বললাম? তার এককটা হচ্ছে আমাদের ওয়াট। তাহলে এইবার আমাকে একটা কথা বলো, P = তো আমাদের কি? P = হচ্ছে আমাদের W/T অথবা আমাদের কি E/T। আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে P = আমাদের E/T, মানে আমাদের তড়িৎ শক্তি কতটা কতটা আমি ব্যয় করতে পারছি প্রতি সেকেন্ড সময়ে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। অথবা আমি কি বলতে পারি? অথবা আমি বলতে পারি P = W/T, যে কতটা আমার কাজ করার সামর্থ্য আছে প্রতি সেকেন্ড সময়ে। তাহলে এটাও আমাদের একই বিষয়। তাহলে প্রতি সময়ে, প্রতি একক সময়ে কতটা আমাদের কাজ হচ্ছে বা কতটা শক্তি ব্যয় হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ক্ষমতা। এবার আমাকে একটা কথা বলো, এইটা তো আমাদের ওয়াট, ই হচ্ছে আমাদের কি? শক্তি, এবং টি মানে কি? টি মানে হচ্ছে সময়, সময়কে আমি সেকেন্ড বলতে পারি। তাহলে আমাদের যে এনার্জি আছে, যে তড়িৎ শক্তি আছে, সেই তড়িৎ শক্তিকে আমরা কি বলতে পারি? ই মানে তো তড়িৎ শক্তি, ই মানে তো তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির এককটা আমাদের কি আসতে হবে? ওয়াট গুণ সেকেন্ড। তাহলে কি আসলে? ওয়াট গুণ সেকেন্ড। আচ্ছা, সেকেন্ডের জায়গায় আমি আবার ইউজ করতে পারি? হ্যাঁ ইউজ করতে পারি, ওয়াট আওয়ার। আচ্ছা আমি চাইলে এটাকে বড় একক হিসেবে কিলো ওয়াট আওয়ার বলতে পারি? হ্যাঁ বলতে পারি। তাহলে এইগুলো কি হয়ে গেল? আমাদের তড়িৎ শক্তির একক হয়ে গেল। কি করে হলো বোঝা গেল? আমাদের পাওয়ারের এককটা ছিল হচ্ছে আমাদের কি? ওয়াট, ঠিক আছে। ই ফর এনার্জি, তাহলে আমাদের তড়িৎ শক্তি এখানে থাকলো। আর টি ফর টাইম, তাহলে টাইমের একক আমাদের সেকেন্ড হতে পারে। তাহলে ওয়াটকে সেকেন্ড দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে? তড়িৎ শক্তির একক চলে আসবে। তাহলে তড়িৎ শক্তির একক কি? ওয়াট সেকেন্ড, ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার। তাহলে এগুলো সব কি? এগুলো হচ্ছে আমাদের তড়িৎ শক্তির কিন্তু একক, ঠিক আছে। তাহলে তড়িৎ শক্তির আমি যদি ব্যবহারিক এককের কথা বলি তাহলে ছোট একক হিসেবে আমরা বলতে পারি ওয়াট সেকেন্ড, ওয়াট আওয়ার, সব, ঠিক আছে। তাহলে ওয়াট সেকেন্ড, ওয়াট আওয়ার এগুলো কি আমাদের তড়িৎ শক্তির একক, ঠিক আছে। তাহলে ওয়াট আওয়ারটাও কি আমাদের একই। এবার যদি আমি বড় এককের কথা বলি তাহলে দেখো ওয়াট আওয়ার, আমি যদি একে 1000 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? তাহলে আসবে আমাদের কিলো ওয়াট আওয়ার, কারণ আমরা কি জানি? কিলো মানেই হচ্ছে 10⁻³ বা 1000। তাহলে আমি ওয়াট আওয়ার বার করে তাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে চলে যাবে আমাদের কিলো ওয়াট আওয়ার। এবার তোমাদের বলো না যে আমাদের এত ইউনিট বিল এসছে এই বছর, তাহলে এই যে ইউনিট কথাটা বলি ওটাই হচ্ছে আমাদের কি? কিলো ওয়াট আওয়ার।
তাহলে ইউনিট বা এটাকে আমরা বলি বিওটি, ঠিক আছে। তাহলে এই যে বিওটি বা ইউনিট, ওই যে আমাদের বাড়িতে মা বাবারা বলে না যে এই 3 মাসে আমাদের এত ইউনিট বিল এসছে, তাই এবার বেশি টাকা দিতে হবে। তাহলে যে ইউনিট কথাটা আমরা বলি, ওই ইউনিটটা কি আমাদের একটা ব্যবহারিক একক, যেটা আমরা ব্যবহার করি, কতটা তড়িৎ শক্তি তোমার বাড়িতে ক্ষয় হয়েছে, কতটা তড়িৎ শক্তি তোমরা ব্যয় করেছো, সেইটাকে হিসেব করার জন্য, সেটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার। কি করে বার করবো? তাহলে ওয়াটকে আওয়ার দিয়ে গুণ করবো এবং তারপর তাকে 1000 দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এর মধ্যে একটা সম্পর্ক বার করতে দেয়। প্রথম সম্পর্কটা কি বলছে? তোমাদের জুল এবং কিলোওয়াট আওয়ারের মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি 1 কিলোওয়াট আওয়ারের সাথে সম্পর্ক বার করতে চাই, আমাকে একটা কথা বলো, 1 কিলো, তাই তো? তাহলে 1 ইন্টু কিলো মানে কি? কিলো মানে হচ্ছে 10⁻³ মানে 1000, গুণ ওয়াট। ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, তাই তো? দেখো, ওয়াট কার একক? ওয়াট হচ্ছে আমাদের পাওয়ারের একক। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান বা আমাদের এনার্জি ডিভাইডেড বাই কি? আমাদের টাইম, ঠিক আছে, ডিভাইডেড বাই কি? আমাদের টাইম। তাহলে পি ফর কি? পি ফর হচ্ছে আমাদের ওয়াট। ডাব্লু বা ই মানে তড়িৎ শক্তি বা তড়িৎ আমাদের কার্য, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কার্য। তাহলে তার জন্য কি হবে? জুল। এবং টি ফর কি? টি ফর হচ্ছে আমাদের সময়, তাহলে কি হবে? সেকেন্ড। তাহলে ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড, তাই লিখেছি। দেখো, ওয়াটের জায়গায় লিখেছি জুল পার সেকেন্ড, তাহলে এই যে ওয়াট, তার জায়গায় আমি কি লিখছি? জুল পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি বলছে? তারপর আমাদেরকে বলছে আওয়ার। আওয়ার মানে কি? আমাদের ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের 60 মিনিট। আবার 60 মিনিট মানে কি? 60 সেকেন্ড। তাহলে 60 গুণ 60 সেকেন্ড, তার মানে কত হলো? এটা আমাদের 3600 সেকেন্ড হলো। তাহলে গুণ আমি কত লিখবো? 3600 সেকেন্ড, কারণ আমি যখন এসআইতে বার করবো, জুল তো এসআই, তাহলে আমাকে কি সবাইকে এসআইতে বসাতে হবে। আর এসআইতে সময়ের একক কি? সেটা হচ্ছে আমাদের সেকেন্ড, নট আমাদের আওয়ার। তাহলে এখান থেকে দেখো, এটা কি আসছে? 10⁻³ ইন্টু আমাদের এখান থেকে কত আসছে? 3600। এদিকে এককটা পড়ে রয়েছে জুল পার সেকেন্ড, আর এদিকে সেকেন্ড। তাহলে সেকেন্ড দিয়ে সেকেন্ড কেটে গেল, পড়ে রইলো শুধুমাত্র জুল। তাহলে এটা কত জুল আসবে? দেখো, জুল আসলো। আর এখানে তুমি এটাকে 1000 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 3.6। আর 1000 দিয়ে ভাগ করা মানে 10⁻³ 10⁻³ মানে কত আসলো? 10⁻6। তাহলে আমার দেখো এককটা কত আসলো? আমার কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার। সেটা আসছে আমাদের 3.6 ইন্টু 10⁻6 জুল। কি আসলো? 3.6 ইন্টু 10⁻6 জুল। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের সম্পর্ক। এবার এই যে 1 কিলোওয়াট আওয়ার, এটাকেই কিন্তু আমরা বলে থাকি 1 ইউনিট বা 1 বিওটি। তাহলে কখনো যদি বলে 1 বিওটির সাথে এর সম্পর্কটা বলো, একই উত্তর। যদি কখনো বলে 1 ইউনিটের সাথে উত্তর বার করো, তাহলেও কিন্তু একই উত্তর। ক্লিয়ার হয়েছে? আশা করি এগুলো ক্লিয়ার হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের 2 নাম্বার 3 নাম্বারে কিন্তু আসার চান্সেস বেশি আছে। এবার বলছে 1 কিলোওয়াট আওয়ার বলতে তুমি কি বোঝো? দেখো, এইটা কি কিলোওয়াট আওয়ার, এইগুলো কি? এই যে ওয়াট আওয়ার, কিলো থাকুক থাকুক বাদ দাও, কিলো মেগা ওগুলো তো আলাদা বিষয়, ওগুলো তো প্রেফিক্স, যেগুলো আমাকে বোঝাচ্ছে যে কত বড় এককটা। এটার কথা বাদ দাও। ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে আমাদের কি? পাওয়ার ইনটু আমাদের এটা কি? টাইম। তাহলে পাওয়ারকে আমি টাইম দিয়ে গুণ করলে কি আসে? আমাদের এনার্জি। তার মানে এটা কিসের একক? এটা হচ্ছে আমাদের তড়িৎ শক্তির একক। তাহলে এইটার মানেটা কি? এই যে আমি বলছি যে কিলোওয়াট, তার মানে কি? এক কিলোওয়াট, তাই তো? আমি তোমাকে প্রথম থেকে বোঝাচ্ছি, এটাকে একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নিই। আমাকে কি বলছে? আমাকে বলছে যে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তার মানে এই যে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তার মানে এক এক সেকেন্ডে কিন্তু তোমাদের 1000 জুল করে কাজ হবে, ঠিক আছে। এবং এইটা কি? এটা 1 ঘন্টা ধরে কিন্তু কাজটা হয়েছে, এইটা তোমাকে বোঝাবে। তাহলে আমি কি লিখবো? দেখো, বলছে 1 কিলোওয়াট ক্ষমতার কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা যদি চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচা হয় তাকে 1 কিলোওয়াট বা 1 ইউনিট বলে। আর যদি আমি এই ওয়াটটাকেও ভাঙাতে চাই, তাহলে সেটা হবে জুল পার সেকেন্ড। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইভাবে কিন্তু আমাকে এই জিনিসগুলোকে গুছিয়ে লিখতে হবে। 2 নাম্বারের কিন্তু প্রশ্ন আসবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, এখানে আরো কিছু একক দেওয়া আছে। তড়িৎ ক্ষমতার একক কি? আমাদের ওয়াট। ওয়াট মানে কি? 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, অলরেডি বোঝা গেলাম। যদি অন্যান্য এককের কথা বলি, তাহলে কিলোওয়াট, মেগাওয়াট, এগুলো সব, ঠিক আছে। মেকানিক্যাল একক হচ্ছে 1 এইচপি হর্স পাওয়ার, ঠিক আছে। গাড়ি ফাড়ির যে মোটর থাকে, সেই মোটরের ক্ষমতা মাপার জন্য ব্যবহার করি। তার যদি আমি ফর্মুলা বলি, তাহলে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। তোমরা ক্লাস 9এও পড়েছো এটা, ঠিক আছে। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমাকে একটা কথা বলো, আমি যদি শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়তে কোনো যন্ত্রপাতি ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষমতা কিভাবে কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে। দেখো, তোমাদেরকে এরকম প্রশ্ন দেবে। কিরকম প্রশ্ন দেবে? তোমাকে বলবে যে কারুর রোধ আছে, 3টে যন্ত্র আছে, এই একটা যন্ত্র, এই একটা যন্ত্র, এই একটা যন্ত্র। এর রোধ হচ্ছে তোমার 20 ওহম, এর রোধ হচ্ছে 30 ওহম, এর রোধ হচ্ছে 40 ওহম। একবার তুমি এদেরকে শ্রেণী সমবায় করেছো, শ্রেণী সমবায় যুক্ত করেছো। আর একবার তুমি কি করেছো? সমান্তরাল সমবায় যুক্ত করেছো। সমান্তরাল সমবায়ে যুক্ত করেছো। এমসিকিউ তো আসবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। তাহলে একবার শ্রেণী সমবায়ে যুক্ত করেছো, একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করেছো। এইবার শ্রেণী সমবায়ে যুক্ত করলে বলবে এদের মধ্যে কার ক্ষমতাটা বেশি। ধরো এর ক্ষমতা হচ্ছে P1, এর ক্ষমতা হচ্ছে P2, এর ক্ষমতা হচ্ছে P3, ঠিক আছে। বলছে কার ক্ষমতাটা বেশি, এটা আমাদেরকে বার করতে হবে। কি করে বার করবো? দেখো, আমাদের ফর্মুলা অনেকগুলো রয়েছে। যদি সমান্তরাল সমবায়ের কথা বলি, সমান্তরাল সমবায়তে আমাদের কে সেম থাকে বলো তো?
আমরা জানি যে আমাদের সমান্তরাল সমবায়ে কি থাকে, আমাদের প্রত্যেকটা রোধের অ্যাক্রসে কি হয়, আমাদের ভি কি থাকে, ভি থাকে আমাদের সেম, মানে বিভব প্রবণতা সেম থাকে, কিন্তু আমাদের কারেন্টটা ডিফারেন্ট হয়ে যায়। এটাই আমরা জানি তো, যে আমাদের কি কারেন্টটা ডিফারেন্ট হয়ে যায় কিন্তু আমাদের বিভব প্রবণতা সেম থাকে। কেউ যদি না বুঝতে পারো তাহলে একবার আমার যে সমবায়ের লেকচার সেটা একবার গিয়ে দেখে এসো। তাহলে আমরা একটা ফর্মুলা তো পড়েছি, আমরা কি ফর্মুলা আছি, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা পড়েছি না? তাহলে আমাকে একটা কথা বলো, যদি আমাদের রোধটা কনস্ট্যান্ট হয় তাহলে পি কি হবে, পি ভ্যারিজ অ্যাজ ভি স্কোয়ার, এরকম হবে তো? সরি, উল্টো। আমাদের এখানে আমি কি বলছি, আমি বলছি যে আমাদের এখানে ভিটা সেম, তাই তো? তাহলে যদি আমাদের ভি সেম হয় তাহলে আমাদের কি হবে, রোধ তো আমাদের ব্যস্তানুপাতিক হবে। দেখো রোধটা আমাদের ভাগে আছে, তাহলে এটা যত বাড়বে পি তত কমবে, এটা যত কমবে পি তত বাড়বে। ক্লিয়ার হলো আমার কথাটা? তাহলে আমি কি বলতে পারি, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এটা যত কমবে এটা তত বাড়বে, তাই তো? তাহলে আমরা এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে পারবো, কারণ পি দেখো আমাদের গুণের পাটে আছে আর আমাদের কি ভাগের পাটে আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি পি ভ্যারিজ অ্যাজ 1/r, অর্থাৎ যার রোধ বেশি তার কিন্তু ক্ষমতা কম, যার রোধ কম তার কিন্তু ক্ষমতা বেশি। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা কি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে বলো, যখন আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের সমান্তরাল, সরি সমান্তরালটা প্রথমে দেখেছি তো, সমান্তরাল দেখেছি, তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমার কি উত্তর হবে, তাহলে সমান্তরালের ক্ষেত্রে যার রোধ বেশি তার পাওয়ার কম, তার মানে P3 সব থেকে কম, তারপর P2 বেশি, তারপর P1 এর কম। আচ্ছা, এটাই যদি আমি আমাদের শ্রেণী সমবায়ে চলে আসি, শ্রেণী সমবায়ে কি হয়, ভি আমাদের ডিফারেন্ট থাকে। শ্রেণী সমবায়ে কি হয়, প্রত্যেকটা রোধের অ্যাক্রসে আমাদের যে বিভব প্রভেদ সেটা আলাদা থাকে, কিন্তু আমাদের কারেন্টটা সেম থাকে। তাহলে দেখো তো, এবার আমরা এরকম কোনো ফর্মুলা পড়েছি কিনা, যে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তুমি বলে যে আমি তো এরকম ফর্মুলা পড়েছি পি ইজ ইকুয়াল টু ভিআই, কিন্তু এখানে তো তোমার এইটাও আলাদা এইটাও আলাদা, দুটো রাশিকেই তুমি কি করে ফিক্স করবে, কোনো একটা রাশিকে ফিক্স করে তারপর তো অন্যটাকে চলমান বানাতে পারবে না? তাহলে আমি কি করব, আমি এখানটা দেখো কি বলছি, আমি বলছি যে এখানে আই স্কোয়ার আর, তাই তো? প্রথম তো আমার রোধের সাথে এখানে সম্পর্ক লাগবে, ঠিক আছে, এটা সবচেয়ে বড় ফ্যাক্ট। তাহলে এখানটা আমার এখানে দেখো আমার আইটা তো সেম, তাহলে আমার যদি আই সেম হয় তাহলে আর যদি আমাদের এখানে বৃদ্ধি পায়, তাহলে আর যদি বৃদ্ধি পায়, দেখো আরটাও আমাদের গুণের পাটে আছে, পিটাও আমাদের গুণের পাটে আছে, তাহলে আর বৃদ্ধি পেলে আমাদের পিও বৃদ্ধি পাবে। আর যদি আমাদের আর হ্রাস পায় তাহলে কি হবে, পিও হ্রাস পাবে। তার মানে এইখানে কিন্তু আমাদের আর ভ্যারিজ অ্যাজ পি, তাহলে আমাদের যত রোধ তত কিন্তু আমাদের পাওয়ার, তাহলে যার রোধ বেশি তার ক্ষমতা বেশি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সমানুপাতিক সম্পর্ক, এখানে কিন্তু আমাদের সমানুপাতিক সম্পর্ক। এবার দেখো, যখন যদি তোমাদেরকে বলে যে আমাদের বাড়ির কানেকশনে বা গৃহবর্তনীতে, তাহলে গৃহবর্তনীতে জানবে যে আমরা কিন্তু সমান্তরাল সমবায় সমস্ত কিছুকে যুক্ত করি, তাহলে গৃহবর্তনী বললে সমান্তরালের কেস, আর যদি গৃহবর্তনী না বলে শ্রেণী সমবায় বলে দেয় তাহলে কিন্তু এই কেসটা যেখানে সমানুপাতিক। তাহলে যদি সমানুপাতিক হয়ে থাকে তাহলে আমাকে একটা কথা বলো, এইখানের উত্তরটা কি হবে, তাহলে সমানুপাতিকের ক্ষেত্রে যার রোধ বেশি তার ক্ষমতা বেশি, তাহলে রোধ কার বেশি, P3 এর, মানে এই 3 নম্বর বাল্বের বেশি, তাহলে আমি কি বলবো, P3 সব থেকে বড়, তারপর P2, তারপর P1। ক্লিয়ার হয়েছে এই কথাটা? তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, এবার গাণিতিক সূত্র আমি কিছু বলে দিচ্ছি যেগুলো তোমাদের কিসে লাগবে, অঙ্ক করতে কাজে লাগবে। সেটা কি, তড়িৎ ক্ষমতা যদি বার করতে তাহলে আমাদের ভাই ফর্মুলা বা আই স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর বার করে নেবে। তড়িৎ শক্তি যদি বার করতে বলে তাহলে পি ইন্টু টি, ঠিক আছে, বা ভিআইটি। পি মানে কি, পি মানে আমার ভি ভাই, তাহলে এখান থেকে আসলো ভিআইটি, অন্যগুলো লাগলে অন্যগুলো বসিয়ে নেবে। যদি আমাদের বিওটি বার করতে তাহলে আমি কি করবো, ওয়াট ইন্টু ঘন্টা, এটা করে নেবো, ঠিক আছে, আমি দেখাবো এটা। আর যদি রোধ বার করতে তাহলে তো জানো ভি স্কোয়ার বাই পি, এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা বুঝলাম। এবার দেখো আমাদেরকে একক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করে বারবার যে ওয়াট আওয়ার কিসের একক, তড়িৎ শক্তির একক। কারণ ওয়াট কি, ওয়াট হচ্ছে আমাদের পাওয়ার, আওয়ার কি আমাদের টাইম, তাহলে পি কে টাইম দিয়ে গুণ করলে কি আসে, আমাদের এনার্জি আসে, ঠিক আছে, বা ওয়ার্ক ডান আসে। তাহলে তড়িৎ শক্তি বা তড়িৎ কার্যের কথা বলে দিতে পারো তুমি, ঠিক আছে, মোর প্রেসাইজলি আমাদের বলা উচিত শক্তি, ঠিক আছে। আবার জুলও হতে পারে, কিলোওয়াট আওয়ারও হতে পারে, কারণ এটা তো একটু বড় একক, আর কিছুই না, কিলো মানে কি 10⁻3, ঠিক আছে। কিলোওয়াট আওয়ারকে আমরা বিওটি বলে থাকি, ইউনিট বলে থাকি। তাহলে বিওটি কিসের একক, তড়িৎ শক্তির একক। ইউনিট কিসের একক, তড়িৎ শক্তির একক। তাহলে আমরা যে বলি যে এত ইউনিট কারেন্ট এসছে আমাদের বিল, এবার তাহলে কি ওটা অ্যাকচুয়ালি ওই যে ইউনিট বলছি, তার মানে অতটা, ওই যতটা ইউনিট ততটা তড়িৎ শক্তি আমরা ব্যয় করেছি আমাদের, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ক্ষমতা কি, তড়িৎ ক্ষমতা হচ্ছে আমাদের ওয়াট, সময় হচ্ছে আমাদের সেকেন্ড, আওয়ার, মিনিট, এগুলো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা তাহলে সলভ করবো, কি সলভ করবো, ধরো তোমার কাছে একটা বাল্ব রয়েছে, বাল্বটা কি, বাল্বটা হচ্ছে 60 ওয়াটের বাল্ব। এবার তুমি এটাকে কি করেছো, তুমি এটাকে 3 ঘন্টা করে চালিয়েছো 30 দিন অবধি, ঠিক আছে, এক এক দিন 3 ঘন্টা করে চালিয়েছো, ঠিক আছে, একদিনে তুমি 3 ঘন্টা করে চালিয়েছো রোজ, ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। আর বাল্বটার গায়ে লেগা ছিল 60 ওয়াটের বাল্ব, তাহলে এর ক্ষমতা কত, এর ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। এবার আমি তোমাকে একটা কথা বলছি, বিওটি যখনই বার করতে হবে তখন তুমি ওয়াট প্রথমে গুণ করবে, তারপর তার ঘন্টা গুণ করবে, তারপর তুমি কি করবে, 1000 দিয়ে ভাগ করে দেবে, কারণ আমার ওয়াট মানে কি কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে। তাহলে ওয়াট আর আওয়ার, তাহলে ওয়াট আওয়ার আসলো, তাকে যখন তুমি 1000 দিয়ে ভাগ করবে তাহলে আসবে কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো ওয়াট কত, দেখো ওয়াট হচ্ছে আমাদের 60 ওয়াট, তার সাথে ঘন্টা কত, ঘন্টা হচ্ছে আমাদের কি 3 ঘন্টা করে রোজ, তাই তো।
এবং 1000 দিয়ে তাকে ভাগ করবো। তাহলে যখন আমি 1000 দিয়ে ভাগ করছি তাহলে এটা কি আসছে 60 গুণ 3 তাহলে 180, তাকে 1000 দিয়ে ভাগ করছি। এবার এগুলো কত দিনের জন্য? একদিনের জন্য, কিন্তু কতদিন ব্যবহার করেছে সে? 30 দিনের, 1 মাস ব্যবহার করেছে। তাহলে তাকে আবার 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে 30 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত আসছে দেখো, এখানে 6 আর 3 18, 18 আর 3 54, তাহলে এখানে আসছে 54, একটা দুটো শূন্য, আর এখানে কত আছে? এখানে আসছে আমাদের 1000। তাহলে উত্তরটা কিসে আসবে? কিলোওয়াট আওয়ারে আসবে। তাহলে এখানে কত আসছে? এখানে আসছে 5.4 ওয়াট। তাহলে দেখো আমার সারা মাসের খরচা কত হলো, তড়িৎ শক্তি কতটা খরচা করেছি? 5.4 ওয়াট। তাহলে আমি যদি এতটা ইউনিট আমাদের তড়িৎ শক্তি খরচা করে থাকি, 1 ইউনিটের দাম যদি আমাদের 5 টাকা হয়ে থাকে, তাহলে আমাদের 5.4 ইউনিটের দাম কত হবে? 5.4 গুণ 5 করে দেবো। ক্লিয়ার হলো? এরকম ভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের একটা পাখা আছে, পাখাটা আমাদের 80 ওয়াটের। বলছে আমি রোজ পাখাটাকে চালিয়েছি 3 ঘন্টা করে, এবং আমি 28 দিনের মাস চালিয়েছি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? 28 ডেজের মাস। আমাকে বলো একদিনের তার খরচা কত, তড়িৎ শক্তি কতটা খরচা করেছে। তাহলে তড়িৎ শক্তি খরচা করেছে কি করে বুঝবো? ওয়াট আওয়ারে বার করবো। তাহলে একদিনে আমি যদি বার করতে চাই তাহলে 80 ওয়াট গুণ কত আমাদের 3 ঘন্টা, তাহলে তড়িৎ শক্তি কতটা বেরোলো? এটা কি বেরোলো? এটা আমাদের তড়িৎ শক্তি বেরোলো। তাহলে কত বেরোচ্ছে? 80 গুণ 3, তাহলে 3 আর 24, তাহলে 240 ওয়াট আওয়ার। কিন্তু ওয়াট আওয়ারে রাখলে তো আমরা কিলো ওয়াট আওয়ারে রাখতে হবে। তাহলে কি করবো? 240 ভাগ 1000 কিলো ওয়াট আওয়ার হয়ে গেল। অর্থাৎ এটাই কি, এটাই হচ্ছে আমাদের সেই ইউনিট বা বট, ঠিক আছে? এইবার এটা তো আমাদের একদিনের জন্য, কিন্তু আমি বলছি যে আমি এরকম ভাবে 28 দিন ইউজ করেছি, পুরো ফেব্রুয়ারি মাস ইউজ করেছি। তাহলে 28 দিনের কত হবে? তাহলে 28 দিনের যদি আমি কথা বলি, তাহলে 28 দিনের কথা বললে আমাদের মোট তড়িৎ শক্তি কতটা ব্যয় করেছি আমি? মোট তড়িৎ শক্তি ব্যয় করেছি আমি 240 বাই 1000 এত কিলোওয়াট আওয়ার, এবং এটা আমি 28 দিন অবধি ব্যবহার করেছি। তাহলে 28 দিয়ে গুণ করে দেবো। এবার গুণ করে যতটা আসবে ততটা কি আমাদের এত বট বা এতটা ইউনিট আমি খরচা করেছি, কারণ কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে আমাদের বট বা ইউনিট। আর আমি 28 দিনে যদি এতটা ইউনিট আমাদের তড়িৎ শক্তি ক্ষয় করে থাকি, তাহলে তাকে আমি 5 দিয়ে গুণ করে দেবো, 6 দিয়ে গুণ করে দেবো, যত টাকা আমার বলবে যে এক এক ইউনিটের দাম, তাহলে আমার বিল চলে যাবে যে কতটা বিল, ঠিক আছে? আর একটা এক্সাম্পল নিই। এবার ধরো তোমাকে বলছে যে 80 ওয়াটের তোমার কাছে দুটো বাল্ব রয়েছে, ঠিক আছে? তাহলে 80 ওয়াটের বাল্ব তুমি দুটোই 3 ঘন্টা করে চালাও, এবং তুমি 30 দিনের একটা মাস চালিয়েছো। তাহলে দেখো এবার দুটো বাল্ব রয়েছে, তাহলে দুটো বাল্ব, একটা বাল্বের হচ্ছে 80 ওয়াট, 3 ঘন্টা করে চালিয়েছো, তাহলে কি বেরোলো? এটা ওয়াট আওয়ার বেরোলো, এনার্জি বেরিয়ে গেছে। এবার ওয়াট আওয়ার বের করলে তো হবে না, কিলো ওয়াট আওয়ার বার করতে হবে। তাহলে কি করবো? আমি 1000 দিয়ে ভাগ করবো। তাহলে যেই 1000 দিয়ে ভাগ করলাম, তার মানে কি চলে আসলো? কিলো ওয়াট আওয়ার চলে আসলো। তার মানে আমার ইউনিট কিন্তু আমি বার করতে পেরেছি। এবার এটা কিসের জন্য? এটা বেরোলো আমাদের একদিনের জন্য। এটা কিসের জন্য বেরোলো? এটা আমাদের একদিনের জন্য বেরোলো, কিন্তু আমাকে 30 দিনের বার করতে হবে। তাহলে 30 দিনের জন্য বার করতে গেলে কি করতে হবে? একদিনের যা, তার সাথে 30 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমি কি করবো? আমি 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে 30 গুণ 2 গুণ 80 ওয়াট, মানে আর ওয়াট ফট লিখতে আমরা বলতে লেখা হয়ে গেছে, 80 গুণ 3 ডিভাইডেড বাই কি আসবে আমাদের 1000। তাহলে এত বিওটি বা এত ইউনিট কিন্তু আমি তড়িৎ শক্তি ব্যয় করেছি। এইবার যদি আমাকে বলে এক ইউনিট 5 টাকা, তাহলে যতটা বেরোবে তার সাথে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমার মাসিক বিল চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে এরকম ধরো এটা তোমাকে কি বলেছে, 80 ওয়াটের একটা বাল্ব রয়েছে, সেটা আমাদের কত চলেছে? সেটা আমাদের 3 ঘন্টা করে চলেছে। আর পাখা একটা আছে 120 ওয়াটের, সেটা আমাদের দৈনিক 2 ঘন্টা করে চলেছে। এরকম আমরা 30 দিন ধরে চালিয়েছি, ঠিক আছে? আচ্ছা, একদিনের তাহলে হিসাব আমি কি করে করব? একদিনের আমি যদি তড়িৎ শক্তির হিসাবটা করি, তাহলে আমি কি বলবো? আমার কাছে একটা 80 ওয়াটের পাখা ছিল, সরি 80 ওয়াটের বাল্ব ছিল, সেটা 3 ঘন্টা করে চলেছে। তাহলে এত ওয়াট আওয়ার, আমি এটাকে কিলোওয়াট আওয়ার বানাতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, পরে করে নেবো। তাহলে এত ওয়াট আওয়ার কিন্তু আমি পেলাম আমার কি বাতির জন্য। পাখার জন্য কত পাবো? 120 ওয়াট পাচ্ছি আমি পাখার জন্য, এবং সেটা 2 ঘন্টা করে চলছে। তাহলে ওয়াট আওয়ার আমি পেয়ে গেলাম। এবার ওয়াট আওয়ার লাগলে তো আমার হবে না, আমাকে কি করতে হবে? এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে আমাদের কিলো ওয়াট আওয়ার। অর্থাৎ আমার যে এই যে উত্তরটা বেরোবে সেটা কি বেরোবে? সেটা আমাদের বিওটি বা আমাদের ইউনিট হিসেবে বেরোবে। তাহলে এটা বেরোলো একদিনের জন্য। এইবার এটা করলে যত আসবে তাকে আমি 30 দিন দিয়ে ভাগ গুণ করে দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে এটা 80 আর 3, তাহলে কত আসছে? এটা 240 ওয়াট আওয়ার, প্লাস 120 গুণ 2, তাহলে কত আসছে? এটাও 240 আসছে। তাহলে 240 যোগ 240 ডিভাইডেড বাই কি আমাদের 1000, তাহলে 1000 করলে এত বট, তার মানে 240 মানে 480, 480 ভাগ 100, সরি 1000 এত বট, তাই তো? এটা একদিনের। যদি 30 দিনের বার করতে তাহলে কি করবো? এর সাথে 30 গুণ করে দেবো। ক্লিয়ার? এতটাই সোজা। ব্যাস, এরকম ভাবে আমরা করতে থাকবো। এরকম ভাবে আমাদেরকে যদি অনেক রকমের জিনিস দেয়, দুটো বাল্ব দিয়েছে, ঠিক আছে? দুটো বাল্ব আমাদের 80 ওয়াটের 3 ঘন্টা করে চলছে, তাহলে এর ব্যয় তো আমার তড়িৎ শক্তি কি করে বার করবো? দুটো বাল্ব, কি বলছে আমাদের? দুটো বাল্ব, তাই তো? তাহলে দুটো বাল্ব 80 ওয়াট এবং 3 ঘন্টা একক দিয়ে খেলবে, তাহলে ওয়াট আওয়ার পেয়ে গেলাম। যোগ একটা পাখা আছে ধরো 120 ওয়াটের, 2 ঘন্টা করে রোজ চালাই আমি, তাহলে আমার পাখাটা কি, একটা পাখা আছে 120 ওয়াটের গুণ 2 ঘন্টা, দেখো ওয়াট আওয়ার আসলো, ওয়াট আওয়ার আসলো। ওয়াট আওয়ার যদি আসে তার মানে আমি ঠিক পথে হাঁটছি। প্লাস টিভিটা ধরে নাও আমাদের কত আছে? 160 ওয়াটের, এবং এটা দৈনিক 1 ঘন্টা করে চলে। তাহলে আমাদের কি আসলো? একটা টিভি
160 ওয়াটের এবং 1 ঘন্টা করে চলে। সব দেখো ওয়াট আওয়ারে আসলো। তাহলে এক এক দিনের আমাদের কতটা আমাদের বিওটি কাজ হচ্ছে, তাহলে আমি বলছি যে এটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে তত বিওটি কিন্তু আমার একদিনের কিন্তু তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। তাহলে একদিনের যদি আমি বার করি তাহলে এইটাই হয়ে গেল আমাদের একদিনের কিন্তু হিসেব। ক্লিয়ার হয়েছে? এবার আমি এগুলো যেগুলো তোমাদেরকে এরকম ম্যানুয়ালি দেখালাম সেগুলো তোমাদের এরকম ভাষা দিয়ে প্রশ্ন হবে। কি করে? বলছে একটা বাড়িতে 15 ওয়াট ক্ষমতার 4টে এলইডি বাল্ব আছে। তাহলে এলইডি বাল্বের জন্য আমি যদি হিসেব করতে চাই তাহলে 4টে এলইডি বাল্ব, সেগুলো 15 ওয়াটের ছিল এবং সেগুলো দৈনিক 6 ঘন্টা করে চলতো, তাহলে 6 ঘন্টা করে চলতো। তাহলে এইটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের কি তার ওয়াট আওয়ার ক্যালকুলেশন। প্লাস বলছে আর কিছু আছে না, আর কিছু বলেনি, শুধু এলইডি বাল্ব বলেছে, তাহলে তো খুবই সোজা হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে যে এটা তো আমাদের ওয়াট আওয়ার আসলো, এটা একদিনের আমাদের ওয়াট আওয়ার এসছে, তাই তো? কিন্তু আমাকে কি করতে হবে, এটার কিলো ওয়াট আওয়ার বার করতে হবে। তাহলে কি করবো? 1000 দিয়ে ভাগ করবো। তাহলে 1000 দিয়ে ভাগ করবো, যেই 1000 দিয়ে ভাগ করলাম তার মানে এটা আমার ইউনিট বা ওয়াট দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এটা করলে কত হচ্ছে? 4 15 60, 60 গুণ 60 আমার হচ্ছে 360। তাহলে 360 ডিভাইডেড বাই কি 1000 ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদিনের। তাহলে একদিনের আমাদের তড়িৎ শক্তি ব্যয় আমাদের কত? 360 বাই 1000। এবার বলছে এক মাসে, এক মাস যদি কিছু না উল্লেখ করে তাহলে 30 দিন ধরবো। তাহলে আমি যদি 1 মান্থের বার করতে চাই, 1 মান্থ মানে 30 দিন, তাহলে কি করতে হবে? 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে 30 গুণ 360 ডিভাইডেড বাই কি আমাদের 1000, এত ইউনিট কিন্তু আমাদের তড়িৎ শক্তি ব্যয় হয়েছে। এবার ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন কি করে করবো? দেখো এখানে একটা শূন্য কাটা গেল, তাহলে এখানে একটা শূন্য কাটা গেল। 36কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 ছক্কা 18, হাতে 1, 3 তিরিকা 9, আর এদিকে শূন্য, তাহলে 108 ডিভাইডেড বাই আমার এখানে আসছে 10, তার মানে কত আসছে? 10.8 ইউনিট। তাহলে আমার সারা মাসের ব্যয় কত? সেটা হচ্ছে 10.8 ইউনিট। এবার বলছে যে প্রতি ইউনিটের দাম হচ্ছে 5 টাকা। তাহলে এক ইউনিটের দাম যদি আমাদের হয় 5 টাকা, তাহলে 10.8 ইউনিটের দাম কত হবে? 5 ইন্টু 10.8। তাহলে 5 ইন্টু 10.8 করলে কত হবে? আমার কাছে ক্যালকুলেটর আছে, করে নিই। 5 ইন্টু 10, সরি 5 ইন্টু 10.8, তাহলে আসছে আমাদের 54 টাকা। তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা হবে আমাদের 54 টাকা। ব্যাস, এতটা বিল এসছে। ক্লিয়ার হলো? তাহলে এরকম ভাবে বৈদ্যুতিক বিল নির্ণয়ের কিন্তু আমাদেরকে অঙ্ক দেবে করতে। তারপর এটা কি বলছে? বলছে একটা বাড়িতে দুটো 60 ওয়াটের পাখা আছে। তাহলে পাখার জন্য আমি কত করব? তাহলে দুটো পাখা আছে, 60 ওয়াটের পাখা, এবং সেই পাখাটা চলে হচ্ছে 10 ঘন্টা করে, তাহলে 10 ঘন্টা। ক্লিয়ার? যোগ দেখো তারপর কি বলছে? 3টে 20 ওয়াটের টিউবলাইট আছে। তাহলে 3টে টিউবলাইট 20 ওয়াট এবং তার ঘন্টা লাগবে, তাহলে ঘন্টা কত? 5 ঘন্টা, তাহলে 5 আওয়ার্স। প্লাস তারপর বলছে আমাদের টিভি রয়েছে, টিভি আমাদের একটাই রয়েছে, 80 ওয়াটের টিভি বলছে, এবং টিভিটা কি 1 ঘন্টা করে চলে, তাহলে টিভিটা কি 1 ঘন্টা করে চলে। ঠিক আছে, তাহলে এইটা কি আমাদের ওয়াট আওয়ার দিল তো, কিলো ওয়াট আওয়ার দেয়নি। তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলাম। তাহলে এবার এটাকে সলভ করি। 2 গুণ 60 গুণ 10 যোগ 3 গুণ 20 গুণ 5 যোগ 1 গুণ 80 গুণ 1, মানে 80 লিখলেই হয়ে যেত। তাহলে আসছে হচ্ছে 1580। 1580কে আমি যদি ভাগ করি হচ্ছে 1000 দিয়ে, তাহলে কত আসছে? 1.58। তার মানে এক এক দিনের কত ইউনিট আসছে? এক এক দিনের আসছে 1.58 ইউনিট। এটা কি? এটা হচ্ছে আমাদের একদিনের, তাই তো? এটা হচ্ছে আমাদের একদিনের তড়িৎ শক্তি ব্যয়। এবার তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বলছে 30 দিনের, তাহলে 30 দিনের কত হবে? তাহলে 30 দিনের হবে 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে 30 দিনের তড়িৎ শক্তি ব্যয় কত হবে? 30 গুণ 1.58 ইউনিট। তাহলে এত ইউনিট আমাদের তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে। তাহলে 30 দিয়ে আমি যদি 1.58 কে গুণ করি, তাহলে 30 দিয়ে গুণ করলাম, তাহলে আসছে আমাদের 47.4 ইউনিট। তাহলে এত ইউনিট আমাদের মোট তড়িৎ শক্তি ব্যয় হয়েছে। এবার বলছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 7 টাকা। তাহলে এক ইউনিটের দাম হচ্ছে আমাদের কত? 7 টাকা। তাহলে আমাদের খরচা হয়েছে কত? 47.4 ইউনিট। তাহলে 47.4 ইউনিটের খরচা কত হবে? তাহলে 7 গুণ 47.4, তাহলে 47.4 গুণ 7, তাহলে করলে আসছে হচ্ছে আমাদের 331.8 টাকা। তার মানে তাকে সেই মাসে 331.8 টাকা কিন্তু সরকারকে দিতে হবে লাইট বিল হিসেবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু তোমরাও চাইলে তোমাদের বাড়ির প্রবাবেল বিল ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, কারণ এটা তোমরা করতে পারবে তাহলে একইভাবে। ঠিক আছে, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাহলে এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এইবার একটা বিশেষ জিনিস থাকে, সেটা হচ্ছে ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং কি? কোনো একটা পার্টিকুলার যন্ত্রতে তার একটা ভোল্টেজ রেটিং দেওয়া থাকে, যে সেই যে যন্ত্রটা আছে সেটা নির্দিষ্ট কতটা সর্বোচ্চ বিয়োগ-প্রভেদকে কিন্তু যুক্ত করলে সেটা সব থেকে ভালোভাবে কাজ করতে পারবে। ঠিক আছে, দেখো কি লেখা আছে, বলছে যে আমাদের যে কোনো যন্ত্রকে সর্বোচ্চ কত ভোল্টেজে আমি যদি যুক্ত করি
ভোল্টেজে যুক্ত করছি মানে বিভব প্রভেদের কথা, ঠিক আছে? তাহলে সেটা সব থেকে ভালোভাবে কাজ করতে পারবে। প্রত্যেকটা যন্ত্রের একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড থাকে, একটা নির্দিষ্ট সীমা থাকে, ঠিক আছে? সেইটা যদি আমি না করতে পারি, তার থেকে যদি আমি ছাড়িয়ে যাই, তাহলে সেটা পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যেরকম আমাদের দেশের ভারতের মেইন লাইনের ভোল্টেজ সাধারণত 220 ভোল্ট হয়, তাই বেশিরভাগ যন্ত্রের গায়ে ভোল্টেজ রেটিং থাকে 220 ভোল্ট। অর্থাৎ 220 ভোল্টে যদি আমি কানেক্ট করি, তাহলেই কিন্তু সেই যে যন্ত্রটা আছে সেটা সর্বোচ্চভাবে জ্বলতে পারবে। যদি দেখো না আমাদের অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করে, তখন দেখবে লাইটগুলো সর্বোচ্চ আলোতে কিন্তু জ্বলে না, সেটা ডিম হয়ে যায়, সেটা আবছা আবছা হয়ে যায়, ঠিক আছে? কেন? কারণ সে যতটা ভোল্টেজ পাওয়ার কথা ছিল ততটা ভোল্টেজ কিন্তু এখন পাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এটাকেই বলা হয় আমাদের ভোল্টেজ রেটিং, ঠিক আছে? ওয়াট রেটিং অপরপক্ষে কি? কোনো বৈদ্যুতিক বাতির গায়ে যদি লেখা থাকে যে 220 ভোল্ট 100 ওয়াট, এই যে 100 ওয়াট, এই 100 ওয়াট মানে কি? এই 100 ওয়াট মানে হচ্ছে সে এক এক সেকেন্ডে 100 জুল কিন্তু তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে যদি আরেকটা আমার যন্ত্র থাকে যেটা হচ্ছে 120 ওয়াট, সে কি করবে? সে এক এক সেকেন্ডে 120 জুল কিন্তু তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে যে বেশি তড়িৎ শক্তি ব্যয় করবে সে বেশি কারেন্ট পোড়াবে, তাহলে সে কি করবে? সে কিন্তু বেশি বিল আনবে। তাহলে তোমার কাছে দুটো বাল্ব আছে, একটা 100 ওয়াটের বাল্ব, একটা 120 ওয়াটের বাল্ব। তোমার কোনটাতে বেশি বৈদ্যুতিক বিল হবে, কোনটাতে তোমার খরচা বেশি হবে? তোমার কিন্তু যেটা 120 ওয়াটের আছে, কারণ সে এক এক সেকেন্ডে কিন্তু বেশি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ওয়াট রেটিং বা আমাদের ক্ষমতা। তাহলে এটার অর্থ তোমাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে এর অর্থ কি? 220 ভোল্টে আমি যদি যুক্ত করি, তাহলে বাতিটি সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলবে এবং ওই অবস্থায় প্রতি সেকেন্ডে মানে এক এক সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচা করবে। এটাই হচ্ছে এর অর্থ। দেখো আরো যদি জিজ্ঞাসা করে, যদি বলে 220 ভোল্ট 80 ওয়াট, এর মানে কি? 220 ভোল্ট বলছে মানে এটা হচ্ছে ভোল্টেজ রেটিং। তার মানে কি? যে 220 ভোল্টেজে আমি যদি ওই বাতিটাকে যুক্ত করি, তাহলেই সে সর্বোচ্চ উজ্জ্বলতার সাথে যুক্ত হবে, বা অন্য কোনো যন্ত্র হলে সে সর্বোচ্চ পারফরমেন্স দেবে। কিন্তু আমার এই যে 80 ওয়াট, এর মানে কি? এর মানে হচ্ছে এক সেকেন্ডে আমি 80 জুল কিন্তু তড়িৎ শক্তি ক্ষয় করব। তাহলে এক সেকেন্ডে 80 জুল তড়িৎ শক্তি যে ক্ষয় করবো, তার সাপেক্ষে আমি তাহলে এবার হিসেব করতে পারবো যে আমার বৈদ্যুতিক বিল কত আসতে পারে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ রেটিং এবং আমাদের ওয়াট রেটিং এর আমাদের পার্থক্য। এবার আমাদেরকে বলছে যে আমাদের ভাস্বর ল্যাম্প, আমাদের সিএফএল এবং এলইডির মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা একটু তুলনা করতে। তাহলে ভাস্বর ল্যাম্প আমাদের আগে থাকতো, ঠিক আছে? তখন কি হতো? আমাদের শক্তির সাশ্রয় সব থেকে কম হতো। ভাস্বর ল্যাম্প তার থেকে একটু বেশি সাশ্রয় করে, আর এলইডিতে আমাদের সব থেকে কম খরচায়। তাই এখন আজকালকার দিনে এলইডি কিন্তু সবাই ব্যবহার করে। এলইডি কেন অনেকে ব্যবহার করতে পারে না? কারণ এলইডি যখন প্রথমবারের জন্য লাগানো হবে, তখন এলইডি বাল্বের দাম কিন্তু বেশি হয়। এর আয়ু অনেক কম, প্রায় 1000 ঘন্টা, এর আয়ু অনেক বেশি, প্রায় 8000 ঘন্টা, এবং এলইডি প্রায় 40 থেকে 50,000 ঘন্টা অব্দি কিন্তু সাস্টেন করে যায়, তারপর গিয়ে খারাপ হয়। তাপ আমি যদি বলি, তাহলে এটা তৈরি হয় আমাদের তাপের কনসেপ্টের বেসিসে। তাহলে এটা তাপ প্রচুর তৈরি করে, এ কম তাপ তৈরি করে, এ সব থেকে কম তাপ তৈরি করে, কারণ তাপের উপর ডিপেন্ডই করে না সেরকম। এ একটা ডায়োডের উপর ডিপেন্ড করে, এ একটা সেমিকন্ডাক্টর ডায়োড, ঠিক আছে? এবার এই ডায়োড জিনিসটা কি, সেটা তোমরা ক্লাস 12 এর একদম লাস্টে গিয়ে পড়বে কিছুটা, আর বাদ বাকিটা তোমরা ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে উঠলে তখন সেমিকন্ডাক্টর ফিজিক্সের মধ্যে গিয়ে জানতে পারবে, ঠিক আছে? আমাদেরও যখন সেকেন্ড সেম থাকতো, তখন সেই সেকেন্ড সেমে আমাদেরকে এলইডির এই ডায়োড ফায়োডগুলো নিয়ে কাজ করতে হতো, ঠিক আছে? আচ্ছা, এবার বেসিক্যালি হালকা করে বলছি যেগুলো কি করে কাজ করে। এখানে আমাদের বেসিক্যালি ওই যে তাপ শক্তি তৈরি করি, সেই তাপ শক্তির থেকেই আমাদের আলোটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে এখানে ক্ষতিকারক কোনো গ্যাস ফ্যাসের ব্যাপার নেই সেরকম, ঠিক আছে? প্রচুর শক্তি তৈরি হয় এবং শক্তির অপচয় বেশি হয়, ঠিক আছে? কারণ বেশি পরিমাণে তাপ তৈরি করতে হয়, তারপরেই গিয়ে সেটা কি আলো তৈরি করতে পারে। সিএফএল অপরপক্ষে এর ভিতরে কি থাকে? এর ভিতরে আমাদের পারদের বাষ্প দেওয়া হয়, ঠিক আছে? পারদ বাষ্প যেহেতু দেওয়া হয়, যদি এটা কখনো ফেটে যায়, তাহলে কি হবে? সেটা আমাদের পরিবেশে ছড়িয়ে পড়বে। আর পারদ বাষ্প কিন্তু আমাদের জন্য ভালো না, ওটা কিন্তু ক্ষতিকর, ওটা কিন্তু বিষাক্ত। তাই এটা কিন্তু আমাদের ক্ষতি করে, এটা কিন্তু ক্ষতিকারক, এটা কিন্তু পরিবেশ দূষণ ঘটায়, ঠিক আছে? এর ভিতরে যে পারদ বাষ্পটা থাকে, সেটা কিন্তু আমাদের কি করে? এই আলোটা তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? আর্গনও দেওয়া থাকে এর ভিতরে, ঠিক আছে? আর এলইডিটা কি? এলইডি সিম্পল আমাদের কিন্তু সেমিকন্ডাক্টর ডায়োডের উপর বেস করে কাজ করে, ঠিক আছে? তো এটার মধ্যে কোনো এরকম, এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব, নিরাপদ, এটা কিন্তু কোনো রকমের পরিবেশ দূষণের কোনো বালাই নেই, ঠিক আছে? তাহলে এখন আমরা বর্তমানে সবাই এলইডি কিন্তু ব্যবহার করে থাকি। এবার আমাদের লাস্ট একটা পোর্শন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক শক্তির গুণমানের মূল্যায়করণ। দেখো আমরা যখন দোকানে যাই না, তখন আমরা দেখতে পাই এরকম একটা তারা, দুটো তারা, তিনটে তারা, এরকম 5 স্টার অব্দি রেটিং দেওয়া থাকে। যে যন্ত্রের রেটিং বেশি, সেই যন্ত্র কম তড়িৎ শক্তি অপচয় করে। অর্থাৎ তোমার কাছে একটা 3 স্টার ওয়ালা কিন্তু ফ্রিজ রয়েছে, আর তুমি একটা 5 স্টার ওয়ালা ফ্রিজ আনলে, এই 5 স্টার ওয়ালা ফ্রিজ তোমার কিন্তু কম বিল আনবে, কারণ ও কম তড়িৎ শক্তি অপচয় করবে। আর এই 3 স্টার ওয়ালা যন্ত্রটা কিন্তু বেশি তড়িৎ শক্তি অপচয় করবে, তো তোমার কিন্তু মাস শেষে বিল বেশি আসবে, তোমার কিন্তু খরচা বেশি হবে। তো এটাই হচ্ছে আমাদের কি তড়িৎ শক্তির মূল্যায়করণ। এই সব জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট এটা তোমার জানার জন্য যেটা কি। তো এখানে এই যে এনার্জি রেটিং মার্ক, এটা কি করে? আমাদের ভারতবর্ষের একটা সংস্থা যার নাম হচ্ছে বিইই, ব্যুরো অফ আমাদের এনার্জি এফিসিয়েন্সি, সে কিন্তু এই মার্কিং গুলো করে, যন্ত্রপাতির এফিসিয়েন্সিকে সে মেজার করে, এবং তারপর তার মধ্যে 3 স্টার 4 স্টার 5 স্টার এগুলো দেয়। যত বেশি স্টার সংখ্যা হবে, তত কিন্তু সে তোমার জন্য ভালো, কারণ তোমার কিন্তু খরচা তাতে কমবে, সে কিন্তু কম তড়িৎ শক্তি অপচয় করবে। ক্লিয়ার হলো? তাহলে আশা করি
আজকে এই যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেই জিনিসগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। যে দুটো অঙ্ক বাড়ির কাজ দিলাম সেই দুটো অঙ্ক টাইম স্ট্যাম্প দিয়ে নিচে আমাকে কমেন্ট করে বলবে যে তার অ্যান্সার কত হলো। দেখা হবে নেক্সট কোনো সেশনে। তোমাদের একদম সামনেই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন রয়েছে, তো আশা করি সেই পরীক্ষাটা তোমাদের খুব ভালো হবে। এবং সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আজকে যে জিনিসগুলো পড়ানো হলো সেগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট, তাই এগুলোকে একবার ভালো করে ঝালাই করে যাও, একবার রিভাইজ করে যাও, যে ডিপিপিটা দেওয়া হবে সেটা একবার সলভ করো, তাহলেই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং এর পরবর্তীতে তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার আগে আর দ্বিতীয়বারের জন্য কিন্তু এই পোর্শনটা তোমাদের আর করা লাগবে না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য এটুকুই, টাটা।